চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু সবাইকে বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। যে আবু জাফর মোহাম্মদ সালে, আমি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশন থেকে এসেছি। জি, আসলে এই ঘটনাটা আমি কালেক্ট করেছিলাম আমাদের এক সহকর্মীর কাছ থেকে। জি, তো আমার ওই সহকর্মী মূলত স্ক্যাপিস্ট, মানে প্যারানর্মাল জিনিস এটা বিশ্বাস করতে চায় না। তো এই ঘটনাটা উনি আদৌ রহস্য পায়নি এবং এটা আমার কাছে উনি শেয়ার করেছে কয়েকদিন আগে। জি, এটার সাল হচ্ছে, মানে ঘটনা ঘটেছে 1979। আচ্ছা, এই সময় মানে 80 বা 79 এর সময়। আচ্ছা, এবং এই ঘটনাটা ওনার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে ঘটে যাওয়া। জি, এবং তখন সেই সময় ওই এলাকায় বন্যা চলতেছিল আর কি। আচ্ছা, তো উনি কোনো এক কারণে বা পারিবারিক কারণে ওনার ভগ্নিপতির বাসায় যাওয়ার দরকার ছিল। তো উনি ওনার মাকে নিয়ে, ওনার গ্রাম হচ্ছে বেলদহ, তো ওই গ্রাম থেকে ওনার প্রতিবেশী একটা ছোট নৌকা, ডিঙ্গি নৌকা, এটা নিয়ে উনি বেলদহ গ্রামের পাশ দিয়ে চলে গেছে। যেই নদীটা, সেই নদীটা মানে ঘেঁষে গেছে যমুনার শাখা নদী। ওই নদী দিয়ে উনি এশার নামাজের পর রওনা দেয়। আচ্ছা, তো একসময় যেতে যেতে, ছোট নৌকা যেতে যেতে একটা পয়েন্টে আসে। হুম, তো ওই পয়েন্টটা উনি জানে যে ওই পয়েন্টটা দিয়ে সোজা চলে গেলে ওটা পশ্চিম দিগলগান্তি, ওই ভগ্নিপতির বাসা, ওখানে উনি পৌঁছতে পারবে। তো ওই পয়েন্টটা আসার পর এক সাইডে ছিল তেঁতুল গাছ, আরেক সাইডে ছিল শিমুল গাছ। তো যখন ওই পয়েন্টটা আসে তখন উনি মানে কোনো এক কারণে, শিমুল গাছটা তো ওনার বায়ে, তো কোনো কারণে উনি আবার মানে মানে ওয়েস্ট মানে পশ্চিম দিক থেকে উনি আবার ডাইনে ঘুরে গেছে, সাউথের দিকে ঘুরে গেছে। তো এই সময় তো ওনার হাতে ডাইনে, তো বায়ে আছে শিমুল গাছটা। জি, তো উনি মনে করতেছে যে আমি পশ্চিমে চলে যাচ্ছি, কিন্তু আদতে উনি যাচ্ছে কিন্তু সাউথে। ওনার কিচ্ছু নাই, খেয়াল নাই, কিচ্ছু নাই। উনি কিন্তু সাউথে চলে যাচ্ছে, কিন্তু ওনার মনে হচ্ছে আমি পশ্চিমে যাচ্ছি। তো উনি এভাবে যেতে যেতে একটা সময়, অনেক দূর চলে যাওয়ার পরে একটা সময় মানে খেয়াল হলো যে আমি কোথায় যাচ্ছি আসলে, কারণ জায়গাটা চেনা মনে হচ্ছে না কি কারণে। আচ্ছা, যাই হোক, তো একটা সময় উনি একটা মানে পূর্ণিমার রাত তো, এবং তখন বোঝা যায় সবকিছু আলো আছে এবং দেখাও যায়। এবং তখন দূরে একটা নদীর পাড়ে একটা ভিটে মাটির মতো ছিল, নদীর পাড়ের একটু সামনে ভিটে মাটির মতো ছিল, এবং ওখানে কিছু বাড়ি ছিল, টিনের বাড়ি। তো উনি যেতে যেতে মানে ওই নৌকাটা ওই টিনের বাড়ির জাস্ট ভিটে মাটির সামনে নৌকাটা রাখে, এবং ওখানে অনেক নৌকা গেছে বা রাখা হয়েছিল, এই চিহ্নগুলি আছে, কারণ নৌকা রাখলে একটা জায়গায় চিহ্ন থাকে আর কি। তো উনি নৌকাটা বাঁধে, এই মুহূর্তে ওনার ওই হারিকেনের আলোটা নিভে যায়। উনি ওই ভিটে মাটি অনুসরণ করতে করতে ওখানে যায়, যে এই কারণে যে ওখানে একটা কুপির আলো দেখা যাচ্ছে, এবং এই কারণে ওই আলোটা নেওয়ার জন্য, একটু আগুন নেওয়ার জন্য উনি ওই ভিটে মাটিতে নেমে উনি ওই মহিলাকে একটু অনুসরণ করতে থাকে। যে ওই মহিলার হাতে একটা কুপি ছিল, এবং কুপিটা অনেক আগে যে কুপিটা ইউজ হইতো, যে পিতলের মানে সিঁড়ি টাইপের সুন্দর যে কুপিটা, ওটা ইউজ হইতো, ওটা নিয়ে যাচ্ছে ওই মহিলা। সাদা শাড়ি পরা মহিলাটা সাদা শাড়ি পরা ছিল, এবং উনি চলে যাচ্ছে। কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার, উনি যতই যাচ্ছে ওই ডিস্টেন্স কমতেছে না, মানে মহিলাটা চলে যাচ্ছে কিন্তু ওনার ডিস্টেন্সটা ওই একই রকম থাকে। তখন মহিলাটা কয়েকটা বাড়ি মানে যে একটা বাড়িতে ঢুকে যায়, এবং তখন
উনি বলতেছে চাচি চাচি আমাকে একটু আগুন দেন, কিন্তু মহিলাটা শুনে না, ওই বাড়িতেই ঢুকে যায়। কিন্তু যে ব্যাপারটা হলো একটু পরে, সেটা হচ্ছে চারিদিকে উনি যখন তাকালো, উনি দেখলো যে ইন্টারেস্টিং একটা মানে খুবই ভীতিকর একটা ব্যাপার, চারিদিকে কোনো বাড়ি নেই, কিচ্ছু নেই, এবং উপরে দেখলো যে বড় বড় গাছ, এবং গাছের উপরে বাদুর এবং বাতাস, ভয়ানক মানে সেই বাতাসটা। উনি তো চিন্তা করলো ব্যাপারটা তো অন্য, ভয় পেয়ে গেল, এবং তখন তিনি কি করলো, পাড়ে আসলো, এবং পাড়ে এসে ওই নৌকাতে উঠলো এবং মাকে বলল, মা ব্যাপারটা তো অন্যরকম, তাড়াতাড়ি চলো। তখন যেই নৌকাটা উনি ওইখান থেকে করবে, মানে নৌকাটা দড়ি দিয়ে বাঁধা ছিল, নৌকাটা দড়ি খুলে যে নৌকাটা কয়েকটা বৈঠা দেওয়ার পর জাস্ট নৌকাটা ঘূর্ণন দিল, এমন ঘূর্ণন দিল যে মানে ওই নৌকাটা মানে হাল বাওয়াটার কষ্টকর হয়ে যায়, এবং উনি দেখলো যে পানির একটা ঘূর্ণন দিয়ে দিয়ে চলে গেল, এবং চারিদিকে বাতাস, এই অবস্থা। তখন ওই অবস্থা থেকে মানে উনি ভয় পেয়ে গেল এবং দৌড়াদৌড়ি করে আস্তে 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 চলে গেল, মানে উনি চলে গেল ওই দিকটার জাস্ট সামনেই চলে গেল, এবং সামনে দেখলো যে কতগুলো আক্ষেত আছে, এবং আক্ষেত পেরিয়ে কিছু নৌকা ওখানে বাঁধা ছিল, এবং নৌকায় ওখানে আগুনও ছিল। ওই তখন গিয়ে উনি জাস্ট কিছু মাঝি ওনাদেরকে বললো, ভাই আমি তো ভয় পেয়ে গেছি, এই অবস্থা হলো, তো ওই জায়গাটা খুবই ভয়ানক, এরকম হলো, আপনি তো যাই হয়েছে এটা সম্ভবত আপনি কানেওয়ালা ধরছে। তখন ওই কানেওয়ালা হচ্ছে ওই সময় স্থানীয়ভাবে এই জিনিসগুলোকে কানেওয়ালা বলতো, যে আপনি পথ ভুলে যাওয়া বা এই জাতীয় কিছু, এটা স্থানীয়ভাবে এদেরকে কানেওয়ালা বলা হতো, এই ঘটনাগুলোকে কানেওয়ালা বলা হতো। তখন বলছে, আপনি আপনার লুঙ্গিটা উল্টো করে পরেন এবং আস্তে দিয়ে সামনে দিয়ে চলে যান, সামনে দিয়ে চলে যে আপনি আবার ডাইন দিকে ঘুরবেন, ঘুরে আপনি আবার পশ্চিমে চলে যাবেন, এটাই বলবো। তখন উনি আবার ঠিক মতো সামনে যে ডাইন দিকে ঘুরে আবার পশ্চিমে যখন যাবে, ঠিক ওই পয়েন্টটা, যে পয়েন্টটা সে মানে পথ ভুলে গিয়েছিল, ঠিক ওই পয়েন্টে এসে সে কেন জানি ওইখানে আবার সে দিকটা ভুল করলো, এবং সে আবার সাউথের দিকে গেল। কিন্তু এইবার ওনার মনে হলো আমি তো আবার দিক ভুল করছি, কারণ তার ডাইন দিকে বা দিকে আছে সেই তেঁতুল গাছটাই, এবং উনি মনে করলো যে আমি পশ্চিমে যাচ্ছি, কিন্তু আদতে সে সাউথে যাচ্ছে। কিন্তু এইদিকে সে আগে খেয়াল করলো, এবং ডাইনে উনি যখন যাওয়ার একটু পরে ডাইনে যখন তাকালো, তখন নদীর পাড়ে একটা দেখে প্রাচীন একটা বা পুরাতন একটা বিল্ডিং, এবং ওই বিল্ডিং সম্ভবত ওটা একটা পুরাতন অফিস এবং ভূমি অফিস, সাধারণত এটাকে ভাষা বাড়ি বলে, জমিদার কাছারি বাড়ি। ওখানে গেল উনি, এবং উনি যাওয়ার পরে ওই জমিদার কাছারি বাড়িতে যখন গেল, তখন কিছু মানুষ তখন ওই রাতের বেলায় এবং জায়গা ছিল, এবং তাদেরকে সহায়তা ছিল যে এই অবস্থা, ভাই আমি তো ভয় পেয়ে গেছি, তখন আমি কি করব, এই অবস্থা ওই স্পটে যে এই ঘটনা হলো, আপনি বেঁচে গেছেন, যে ওই স্পটটা খুবই ভয়ানক, এবং বছর দেড়েক আগে এখানে একজন মহিলা ফাঁসি দিয়ে আত্মহত্যা করছিল, এবং ফাঁসি দিয়ে আত্মহত্যা করার পর ওইটা ছাড়া বাড়ি ছিল কিছু কয়েকদিন, এবং পরবর্তীতে ওই ছাড়া বাড়িতে এখন আর কোনো বাড়িঘর নাই এবং পরিত্যক্ত এই অবস্থা। কিন্তু মাঝে মাঝে ওইখানে কিন্তু ভয়ানক ব্যাখ্যাহীন কিছু জিনিস মানে ঘটনা ঘটে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা আপনার ঘটনা শুনলাম এবং আপনাকে অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনি কোথা থেকে এসেছেন, আপনার নামটাকে একটু প্লিজ বলবেন। হ্যালো লিসেনার্স, আমি তানজিম লিমন, খুলনা থেকে আসছি। ওকে, তো তানজিম লিমন আমাদের একটা অনেক বড় অডিও ক্লিপ পাঠিয়েছিলেন, অনেক বড়। তো সেই অডিও ক্লিপটা এত বড়ভাবে এই গল্পটা শোনার চাইতে আমি তার কাছ থেকে যদি ঘটনাটি তার মুখ থেকে শুনতে পেতাম তাহলে অনেক ভালো হতো। তো আমি জাস্ট ওনাকে ফোন করি, উনিও বলছিলেন যে উনি ঢাকায় আসবেন যদি আমরা ডাকি।
তো আমরা ফোন করলাম এবং ফোন করে তাকে ঢাকা ইনভাইট করতে তিনি চলে আসলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউর মোস্ট ওয়েলকাম। অনেক লম্বা একটা রাস্তা পার হয়ে আপনি এসেছেন, এন্ড আসার সময় নিশ্চয়ই ভালো ছিলেন এবং জার্নি নিশ্চয়ই ভালো ছিল। ওকে, তো আমরা ঘটনায় চলে যাব। আমি যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি এটা আজ থেকে 34 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটা ঘটেছিল বাগেরহাট জেলার ফকিরহাট থানার একটা প্রত্যন্ত গ্রামে। আচ্ছা, তো ঘটনার শুরুতে আই উড লাইক টু গিভ থ্যাঙ্কস টু সুমাইয়া কবির প্রিয়া বিকজ অফ হার ইন্সপিরেশন আই শেয়ার দিস ইনসিডেন্ট টু ইউ, অ্যান্ড অলসো থ্যাঙ্কস টু মাই ফ্রেন্ড রফিক মোল্লা ফর কামিং উইথ মি। তো চলে যাচ্ছি আমি সরাসরি ঘটনাতে। জি। আমার নানারা হলেন দুই ভাই। তো যিনি বড় তিনি হলেন আমার নানা এবং তার ছোট ভাই যাকে নিয়ে ঘটনাটা ঘটছে। তো কোনো একটা অকেশনে আমার নানা শ্বশুর বাড়ি থেকে তাকে ইনভাইট করা হয় এবং নানুকে সঙ্গে করে নিয়ে তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। তো যেদিন বেড়াতে যায় তার পরের দিন সকালবেলা প্রকৃতিটাকে সাড়া দিতে সে রাস্তার অপোজিটে একটা গাছ, ওই গাছের নিচে বসে। তো ওই জায়গাটা ছিল একটা পবিত্র জায়গা যেটাকে গ্রামের সর্বসাধারণ সবাই গাজী কালু থান নামে জানে এবং প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে এলাকার মানুষের উদ্যোগে ওইখানে সিন্নি বিতরণ করা হয়। আচ্ছা। তো যখন আমার নানা ওইখানে প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য বসছিল তখন তার শাশুড়ি এটা দেখতে পায় এবং পরবর্তীতে আমার নানুকে ডেকে বলে যে আমি তো জামাইকে ওইখানে বসতে দেখলাম, সে তো জায়গাটা অপবিত্র করে ফেলছে, তো তুমি তাকে বলো যে এর জন্য অনুতপ্ত হতে এবং ক্ষমা প্রার্থনা করতে, এবং পরবর্তী যাতে এই ধরনের ঘটনা শেয়ার না করে তাকে একটু সতর্ক করে দাও। যথারীতি নানু নানাকে ডেকে এটা বলে যে তুমি কি ওই জায়গাটাতে বসছিলা, তো ওইটা তো একটা পবিত্র জায়গা, তুমি হয়তো জানতা না, তো এটার জন্য তুমি অনুতপ্ত হও এবং পরবর্তীতে এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে খেয়াল রেখো। তো এটা বলার পর নানাই একরোখা এবং জিদি প্রকৃতির লোক ছিল এবং সেই ধরনের কথা বিশ্বাস করতে মানে তিনি তেমন পাত্তা দিলেন না। পাত্তা এই ঘটনাটা খুব চমৎকার। মূল ঘটনা শুরু হবে এখনই। জি। তো তখন নানা যেটা করলো যে সে যেটা বললো যে আমি এখন তো এটা করলামই এবং পরবর্তীতে যে কয়টা দিন আমি তোমাদের বাড়িতে থাকবো আমি এটা করব, দেখি আমি দেখতে চাই যে কি হয়। তো এরপর হচ্ছে আরো 4 দিন ছিল এবং সে একই ঘটনা পুনরাবৃত্তি করলো। পরবর্তীতে সে যখন বাড়িতে চলে আসলো এবং ওই পরের দিন রাতে যাত্রাপালা শোনার জন্য তাদের যে গ্রাম, তাই গ্রাম থেকে কয়েকটা গ্রাম পরে সে যাত্রাপালা শুনতে যায়। ওইখান থেকে যখন ফিরে তখন রাত প্রায় 2:30 কি 3টা। এই সময়টাতে আমবাগান নামে একটা জায়গা আছে যেটা খুব হন্টেড একটা প্লেস। ওই আমবাগানে একটা বর্ণনা না দিলেই নয় যে আমবাগান এবং তার পাশ দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে, তার পাশে একটা ফাঁকা বিল। আচ্ছা। 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে কোনো ধরনের কোনো বাড়ি ঘর নাই। তো নানা যখন আমবাগানের মাঝামাঝি তখন তার মনে হচ্ছে যে কেউ তাকে অনুসরণ করে পিছে হেঁটে আসতেছে এবং সে রীতিমতো পায়ের শব্দটাও শুনতে পাচ্ছে। তো নানা ভাবলো যেহেতু পিছে থেকে একজন হেঁটে আসতেছে তো আমি ওয়েট করি, উনি আসুক, একসঙ্গে আমরা যাই। উনিও দূর থেকে সে দেখতে পাইছে যে একজন মানুষ হেঁটে আসতেছে। তো এটা ভাবতে ভাবতে উনি হঠাৎ বিড়ি, ওনার কাছে বিড়ি ছিল, উনি ওটা ধরানোর পর যেটা হলো যে উনি হঠাৎ করে দেখলেন যে তিনি যাকে দেখতে পাইছেন কিছুটা দূরে তাকে আর দেখা যাচ্ছে না এবং যে শব্দটা উনি পায়ের শব্দ শুনতে পাচ্ছিলেন সেটাও তিনি শুনতে পাচ্ছেন না। তখন উনি বুঝতে পারলেন যে সামথিং রং এবং উনি ওইখান থেকে মানে দ্রুত হাঁটা শুরু করলেন। যখনই দ্রুত হাঁটতে শুরু করছেন তখন মনে হচ্ছে যে ওই শব্দটা তার আরো কাছে চলে আসতেছে এবং এক পর্যায়ে সে রীতিমতো দৌড়াতে শুরু করছে। যখন দৌড়াতে শুরু করছে তখন মনে হচ্ছে যে পিছের থেকে প্রচন্ড ঝড় শুরু হলো এবং তার দিকে ধেয়ে আসতেছে ঝড়টা। উনি একবার পিছে ফিরে দেখে যে শাড়ি পরা একজন বয়স্ক মহিলা, যার ফেসটা বোঝা যাচ্ছে অস্পষ্টভাবে, উনি ওনার দিকে তাকায় খুব উচ্চস্বরে হাসতেছে এবং মনে হচ্ছে যে সে ভেসে ভেসে নানাকে ধরার চেষ্টা করতেছে। আচ্ছা। তো উনি এটা ঘটার পর উনি দৌড়ায় চলে যায় এবং কিছুটা দূর যাওয়ার পর দেখে যে একটা আলো জ্বলতেছে একটা বাড়িতে। ওই বাড়িতে যে অনেক জোর চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। আচ্ছা। পরবর্তীতে যখন সেন্স আসে তাদের এই ঘটনাটা খুলে বলে এবং ওই রাতে সে ওইখানে অবস্থান করে। পরের দিন সকালবেলা নানাকে তারা যে পৌঁছায় দিয়ে আসে তার বাড়িতে পৌঁছায় দিয়ে আসে। এরপর উনি অসুস্থ হয়ে পড়ে, জ্বর হয়। তো 3-4 দিন পর যখন উনি সুস্থ হলো তখন ভাবতেছে যে অনেকদিন তো আমার খেতে যাওয়া হয় না, পরিচর্যা করা হয় না। উনি একটা সবজি ক্ষেত ছিল, ওনাদের বাড়ির পর হচ্ছে একটা বেত বাগানের পর হচ্ছে ওনার সবজি ক্ষেতটা। আচ্ছা।
তো উনি 9:30 কি 10টার দিকে ওনার সবজি খেতে যায় পরিচর্যা করার উদ্দেশ্যে। তো উনি যখন গেছে তখন সবকিছুই ঠিকঠাক স্বাভাবিক ছিল। কিছুটা সময় পর উনি দেখতে পাইলো যে ওনার সামনে থেকে একজন মহিলা সাদা শাড়ি পরা ক্রস করে পিছের দিকে চলে গেল এবং তার গোমটা টানা ছিল। তো নানা মানে কয়েকবার ওনাকে পিছে ফিরে তাকায় দেখার চেষ্টা করছে যে মহিলাটা পরিচিত কিনা। ওনার কাছে অপরিচিত মনে হয়েছে মহিলাটাকে। আচ্ছা, তো এরপর কিছুটা সময় পর আবার যখন উনি পিছে ফিরছে তখন দেখে যে ওই মহিলাটা ওনার সবজি ক্ষেতের মধ্যে এসে পুরো সবজি ক্ষেতটা পায়ে মারাচ্ছে। মানে বিষয়টা এরকম যে উনি সবজি ক্ষেতটা নষ্ট করার চেষ্টা করতেছে। আচ্ছা, তখন নানা খুব রাগান্বিত হয়ে যায় এবং মানে খুব শাউট করে যে আপনি কেন এটা করতেছেন, আপনি দেখতে পাচ্ছেন না যে আমার সবজি ক্ষেতটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি এইভাবে পারছেন কেন? তখন ওই মহিলা কোনো মানে কর্ণপাতই করে না, সে তার মতো করে পুরো সবজি ক্ষেতের মধ্যে পাইচারি করতেছে। এটা ঘটার পর নানা ওইখান থেকে উঠে চলে আসে এবং ওনাকে মানে ধমক দেওয়ার উদ্দেশ্যে খুব কাছে যখন আসে তখন ওই মহিলাটা খুব ভয়ঙ্কর ভাবে হেসে ওঠে এবং এটাতে উনি প্রচন্ড ভয় পায় এবং যখন ওনার মাথা থেকে গোমটাটা তুলে নেয় তখন যে বিভৎস চেহারা এটা ওনার মনে এতটাই দাগ কাটে যে উনি ওইখানেই সেন্সলেস হয়ে যায়। আচ্ছা। তো সকাল গড়ায় বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু নানা আর বাড়িতে ফিরে আসে না। তখন বাড়িতেও কোনো পুরুষ লোক ছিল না এবং নানু খুব পদ্মাশীল একটা মহিলা ছিল, সে যে যাবে দেখতে এই অনুমতিটাও তার ছিল না। যখন সন্ধ্যার দিকে বড় নানা বাড়িতে ফিরে আসছে তখন বলতেছে যে দাদা আমি তো আপনার ছোট ভাই সেই সকালে চলে গেছে, তো এখন সন্ধ্যা হয়ে গেল, এখন তো আসে নাই, আপনি কি একটু দেখবেন? তো নানা যায় দেখতে, যে দেখে যে নানা ওইখানে ছোট নানা উনি অজ্ঞান হয়ে পড়ে আছে এবং ওনার নাক থেকে রক্ত বেরোচ্ছে এবং একজন কুস্তিগির কুস্তি লড়ার পর যে শব্দটা বের হয় ওরকম একটা শব্দ করতেছে। আচ্ছা। পরবর্তীতে ওনাকে ওইখান থেকে ক্ষেত থেকে বাড়িতে নিয়ে আসা হয় এবং হুজুর ডেকে ওনাকে করা হয়, সেবা দেওয়ার চেষ্টা করা হয় এবং উনি স্বাভাবিক হওয়ার পর এই ঘটনাটা শেয়ার করে যে আমি এটা দেখছি। ওই দিন রাত থেকে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। সেটা হলো যে দুজন লোক গাজী এবং কালু বলছে যে আমি গাজী এবং আমার ভাই কালু, তুমি আমাদের পবিত্র জায়গাটা অপবিত্র করছো, তো এর জন্য শাস্তি স্বরূপ তোমার 12 দিনের জন্য গাজীর গীত গাইতে যাইতে হবে। আচ্ছা। তো আমি একটু এক্সপ্লেন করি। গাজী 12 দিনের জন্য আচ্ছা। ফার্স্ট টাইম। তো এই এক্সপ্লেন করি। গাজীর গীত হলো আপনার গাজী এবং কালু এই যে পীর, সর্বসাধারণ তাদের পীর নামে জানে, কিন্তু প্রকৃতপক্ষে এনারা হচ্ছে জিনের বংশধর, কিন্তু মানুষ রূপে মানব সেবায় নিজেদের নিয়োজিত করছিল। আচ্ছা। যার কারণে সর্বসাধারণ তাদের পীর আমি চিনে থাকে। আচ্ছা। তো বলছে যে তুমি আমাদের জায়গাটা অপবিত্র করছো, সুতরাং শাস্তি স্বরূপ তোমার 12 দিনের জন্য যেতে হবে। স্বপ্নের মধ্যে আচ্ছা। এবং বলা হচ্ছে ঘটনা শুরু হলো কেবল। হ্যাঁ, এখান থেকে হচ্ছে ঘটনার শুরু। তো তখন নানা সকালবেলা ঘুম থেকে উঠে নানুকে বলছে যে আমি কিছু একটা স্বপ্ন দেখছি, আমি তোমাকে বলতে চাচ্ছি কিন্তু আমি ঠিক মনে করতে পারতেছি না যে আমি কি দেখছি। দ্বিতীয় দিনও ওই একই ধরনের স্বপ্ন। তো এখন বলা হচ্ছে যে তুমি এটাতে গুরুত্ব দিচ্ছ না, তোমার 12 দিনের জন্য না, তোমার 12 মাসের জন্য যেতে হবে। আচ্ছা। সেকেন্ড নাইট সে স্বপ্নে এটা দেখতেছে। তো যথারীতি ওটাও পরের দিন নানা মনে করে যে বলবে নানুকে, সেটা সে বলতে পারতেছিল না। তৃতীয় দিন একই রকম স্বপ্ন দেখলো, কিন্তু আজ বললো যে তুমি কোনো গুরুত্ব দিচ্ছ না, আমাদের বারবারই হেয় প্রতিপন্ন করতেছো, তোমার শাস্তি স্বরূপ এখন 12 বছরের জন্য যেতে হবে। আচ্ছা। গাজীর গীত গাওয়ার জন্য কোন একটা দলের সাথে অন্তর্ভুক্ত হয়ে পুরো দেশব্যাপী এই গাজীর গীতটা তার গাইতে হবে। তো ওই দিন নানা রিয়াক্ট করে ফেলছে যে স্বপ্নের মধ্যেই যে আমি কি ফকিরনি, আমি এখন গাজীর গীত গাইতে যাব, আমার কি বাবার কোনো ধন সম্পদ নাই, আমি কেন এটা করতে যাব, আমি এটা পারবো না। তো সকালবেলা হচ্ছে নানার এটা মনে ছিল এবং ওই দিন আমার যে বড় নানা, আমার নানু, আমার নিজের যে নানু এবং ছোট নানুর সামনে এই ঘটনাটা বলছে যে আমি তো দাদা এই স্বপ্নটাই 3 দিন যাবত দেখতেছি, তো গতকাল তো আমি স্বপ্নের মধ্যে এটা বলে ফেলছি। তো বড় নানাও এটা পাত্তা দেয়নি এবং হেসে উড়ায় দিচ্ছে যে তুমি কি অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করলা, এটা কোনো স্বপ্ন হলো? তো এরপর যেটা হলো যে তার 3-4 দিন পর থেকে নানা মিসবিহেভ শুরু করলো নানুর সঙ্গে এবং সবার সঙ্গে। সে কি জানি একা একা চুপচাপ আনমনা ভাবতে থাকে, কারোর সঙ্গে খুব একটা কথা বলে না, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে না। ব্যাপারটা অসহ্যর পর্যায়ে চলে যাচ্ছিল। তো
যেটা হলো যে এর আরো 2-1 দিন পর হঠাৎ করে নানা নিরুদ্দেশ, তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো গ্রামবাসী এবং পরিচিত আত্মীয় স্বজন সবাই সাধ্যমতো সব জায়গাতে খোঁজাখুঁজি করলো, কিন্তু নানার কোনো ধরনের কোনো সন্ধান পাওয়া গেল না। এই মতো অবস্থায় ওই গ্রামের একজন বৃদ্ধ লোক সে বলল আমার নানাকে যে শফির উদ্দিন, তুমি একটা কাজ করো, যশোর গাজীপুর নামে একটা জায়গা আছে, ওখানে একজন পীর আছে, তুমি ওই পীরের শরণাপন্ন হও, উনি হয়তো তোমাকে একটা প্রপারলি গাইডলাইন দিতে পারে। এবং এই কথা শোনার পর নানা, আমার ছোট নানু এবং গ্রাম্য প্রতিবেশী আরো 2 জন সেই যশোর পীর সাহেবের সঙ্গে দেখা করতে যায়। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, যখনই আনু, নানা এবং ওই 2 জন প্রতিবেশী ওই পীর সাহেবের বাড়ির মধ্যে পা রাখছে, তখন ওই পীর সাহেব বলে উঠছে যে কি ফকিয়ার থেকে আঞ্জুমান আসতো, তোমার স্বামী হারায় গেছে এই উদ্দেশ্যে। সবাই তো আশ্চর্য যে এটা কিভাবে সম্ভব, উনি কিভাবে এটা জানবে। তো ওই পীরের একটু বর্ণনা দিই। উনি হচ্ছে মানে সমস্ত শরীরে প্রচন্ড রকম ঘা পাঁচটা, চুলকানি এত পরিমাণ যে দেখলে ঘৃণা লাগে। তো যাই হোক, উনি হচ্ছে কারোর সঙ্গে নিজের ফেসটা দেখাতো না, ফেসটা আর কি পায়ের মধ্যে মানে হাঁটুর মধ্যে মাথাটা ঢুকায় কথা বলতো। তো এরপর যেটা হলো যে বলছে যে আমি তোমাকে 3টা কাঁঠালের পাতা দিচ্ছি, তুমি এই কাঁঠালের পাতা 3টা একটা যাওয়ার সময় রূপসা নদীতে ফেলে যাবা, আরেকটা তুমি ভৈরব নদীতে ফেলবা, এবং তৃতীয় যে কাঁঠালের পাতাটা এটার সঙ্গে একটা ঢিল বেঁধে পুকুরে এই প্রান্ত থেকে যতটা দূরে সম্ভব ছুঁড়ে মারবা। যতটা দূরে যাবে তুমি তাকে, তোমার হাজবেন্ডকে তত তাড়াতাড়ি খুঁজে পাবা। তো এই ঢিল ছোড়ার পরের দিন ফকিরাট বাজারে ওই গ্রামেরই একজন আবিষ্কার করে নানাকে, যে রাস্তার পাশে সে শুয়ে আছে এবং শরীরটা অনেক ময়লা নোংরা, মানে ঠিক বদ্ধ পাগল বলতে যেটা বোঝায় সেরকম একটা গেটআপে সে শুয়েছিল। তো এখান থেকে তাকে নিয়ে আসা হয় বাড়িতে, এবং বাড়িতে নিয়ে আসার পর ওনাকে জিজ্ঞাসা করা হয় যে কেন তুমি কোথায় গেছিলা, তোমায় আমরা খুঁজে পাচ্ছিলাম না কেন। কিন্তু তিনি এর কোনো সদুত্তর দেয় না, চুপচাপ থাকে এবং কি জানি একটা ভাবনার মধ্যে উনি থাকে। তো এরপর যেটা হলো যে যেদিন নিয়ে আসছে তার পরের দিন আবার উনি আবার মিসিং হয়, মানে হঠাৎ করে নিরুদ্দেশ, আবার খোঁজাখুঁজি শুরু, কিন্তু ওনাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো উপায়ন্ত না দেখে আবারও নানা সেই পীরের সান্নিধ্যে তার কাছে যায়, যে বলে যে আমার ভাইকে তো পাইছিলাম, তো উনি তো আবার মিসিং হয়েছে, তো আমি এখন কি করতে পারি। তো তখন বলতেছে যে দেখো, ও তো গাজী কালুকে অসম্মান করছে, যার জন্য শাস্তি স্বরূপ সঙ্গে এমনটা হচ্ছে। তো আমি তোমাকে যে তদবিরটা দিচ্ছি তুমি এটা সঙ্গে করে নিয়ে যাও, এবং আজকে তোমরা যখন রওনা দিবা আমার এখান থেকে, যখন ব্যাক করবা তোমাদের বাড়িতে, তখন মাঝ রাস্তাতে গেলেই তুমি তোমার ভাইকে পাবা, এবং তার কিছুটা দূরে একটা মসজিদ থাকবে, মসজিদ থেকে একটা কালো লোক বের হবে এবং অদ্ভুত দেখতে, ভয়ানক চেহারা, উনি প্রায় 8 থেকে 10 ফুট লম্বা, 10 ইঞ্চি লম্বা হবে, এবং চুলগুলা কোড়া কোড়া হবে এবং বোবা থাকবে, গায়ের রংটা সম্পূর্ণ কালো থাকবে। কিন্তু ওকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ হচ্ছে ও তোমাদের কোনো ধরনের কোনো ক্ষতি করবে না। এই হচ্ছে কালু, মানে গাজীর যে ভাই কালু। তো যথারীতি সেটাই হলো। যখন মাঝ রাস্তা আসলো, মাঝ রাস্তায় আসার পর দেখি যে নানা রাস্তার ডান পাশ থেকে হেঁটে যাচ্ছে। তো ওনাকে ভ্যানে তোলা হলো। ভ্যানে তোলার কিছুটা দূর যাওয়ার পর দেখা গেল যে মসজিদ থেকে ঠিক যে বর্ণনাটা পীর সাহেব দিছে ওই বর্ণনা একটা লোক বেরোল এবং ওই ভ্যানটাকে অনুসরণ করতে থাকলো। এখানে একটা আশ্চর্য ব্যাপার যে ভ্যানটা যে গতিতে যাচ্ছে, উনি পায়ে হেঁটে যাচ্ছে, কিন্তু সে একই গতিতে যাচ্ছে, মানে দূরত্ব তৈরি হচ্ছে না। ঠিক এইভাবে বাড়ি পর্যন্তই ওই কালো লোকটা আসলো, এবং ওনাকে দেখার জন্য আশেপাশে গ্রাম থেকে লোকজন ছুটতে আসা শুরু করলো। মানে একটা অদ্ভুত ব্যাপার যে ফজলু হারায় গেছিল, ফজলুকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু সঙ্গে এরকম অদ্ভুত একটা লোক আসছে, যার সঙ্গে মানুষের শারীরিক গঠনে মিল থাকলেও আকার আকৃতি কোনো মিল নাই। মানে গায়ের রং অত্যাধিক কালো, বোবা, যে বর্ণনাটা আমি একটু আগেই দিলাম। তো ওই লোকটা আসার পর ওই বোবা লোকটা একটা অদ্ভুত বিড়ম্বনা তৈরি হলো। সেটা হলো ছোট নানা যখন খেতে চাচ্ছে তখন তাকে খাবার দেওয়া হচ্ছে, ঠিক ওই মুহূর্তে ওই লোকটা অর্থাৎ ওই বোবা লোকটা তাকে ইশারা দিচ্ছে না খাওয়ার জন্য। আচ্ছা, মানে ক্ষুধার যন্ত্রণায় ছোট নানা ছটফট করতেছে, খেতে দেওয়া হচ্ছে কিন্তু খেতে পারতেছে না।
ঠিক আচ্ছা। ওই মুহূর্তে উনি নিষেধ করতেছে না খাওয়ার, মানে খাওয়া যাবে না। এবং ওই বোবা লোকটা নানার সঙ্গে ইশারায় জানি কি কথা বলে, সেটা নানা বোঝে এবং ওই বোবা লোকটা বোঝে, আর কেউ সেটা বুঝতে পারে না। আচ্ছা। ওই বোবা লোকটা বারান্দায় যে জায়গাটাতে বসে থাকতো, শুধু ওই জায়গাটাতেই সবসময় বসে থাকতো। শুধুমাত্র আজানের টাইমে উনি রাস্তায় যেত, যাওয়ার পর মানে ওনাকে আর পাওয়া যাইতো না। আবার নামাজ শেষ হওয়ার যে সময়টা, তখন দেখা যেত উনি এসে বারান্দাতে বসতেন। আচ্ছা। তো এর মধ্যে নানার আচরণেরও অদ্ভুত পরিবর্তন হতে থাকে, মানে এত বেশি পাগলামি শুরু করে যে উপায়ন্ত না দেখে আমার বড় নানা, আদরের ভাই, একমাত্র ভাই হওয়া সত্ত্বেও তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে শুরু করে। আচ্ছা। এবং হাতে পায়ে শিকল দিয়ে একটা পিলার, ওই পিলারের মধ্যে তাকে বেঁধে রাখতো। তো এইখানেও একটা মানে অদ্ভুত ব্যাপার হচ্ছে, আপনি জেনে থাকবেন রাসেল ভাই, যে ফ্লোরের মধ্যে মাটির যে ঘরগুলা থাকে অনেক শক্ত থাকে মাটিটা, যেটা কোন একটা ধারালো কোদাল দিয়ে কাটাও খুব কঠিন একটা ব্যাপার। উনি মানে আমার যে ছোট নানা, উনি নখ দিয়ে ঘরের মধ্যে 3.5 হাত কবর খুঁজে ফেলে, ঠিক 3.5 হাত নখ দিয়ে। নখ দিয়ে। আচ্ছা। এবং ওই পিলারের মধ্যে তাকে বেঁধে রাখা হতো এবং সে ওই কবরের মধ্যে শুয়ে থাকতো, আচ্ছা। হাতে পায়ে শিকল দেওয়া থাকতো। তো যেটা হলো 12তম দিন, মানে এইভাবে দিনের পর 12টা দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ধরনের কোনো খাবার নানা খেতে পারতেছে না। তো এটা দেখে সহ্য করতে না পেরে আমার বড় নানা এবং প্রতিবেশী আরো 3-4 জন মিলে ওই বোবা লোকটাকে খুব করে ধোলায়, ইচ্ছা মতো মাইর দেয়। মাইর দেওয়ার পর ওই বোবা লোকটা ওইখান থেকে চলে যায়। আচ্ছা। তো এই 12 দিনের মধ্যে আমার নানা কারোর সঙ্গে একটা কথা পর্যন্ত বলে নাই। ঠিক ওই বোবা লোকটা যেমন চুপচাপ থাকতো, ইশারায় কথা বলতো, নানাও ঠিক তাই করে। ওই দিন যখন ওই পাগল মানে বোবা লোকটাকে মেরে কায়া দেওয়া হলো, তখন নানা প্রথম আমার বড় নানাকে ডেকে কথা বলতেছে যে, বড় ভাই তুমি এটা কি করলা, তুমি কেন ওকে মারলা, তুমি যে ওকে মারতো ও তো আমাকে নিয়ে যাবে, তুমি তো আমাকে আর ধরে রাখতে পারবা না, বলে হাউমাউ করে কাঁদতে শুরু করতে। তখন নানা ওনাকে আশ্বস্ত করে বললো যে, ভাই তুমি দুশ্চিন্তা করো না, আমি তো আছি, কিভাবে না আমি দেখবো। ওই দিন রাতে তাকে আবার স্বপ্ন যোগে দেখানো হয়েছে যে, তুমি তোমার বড় ভাইকে বলো, যদি সে তোমার যে 2 মেয়ে তাকে যদি কুরবানি করতে দেয় গাজী কালুর নামে, অথবা 12টা গরু কুরবানি দিতে পারে একদিনে, তাহলে তোমাকে আমরা নিব না। তখন আমার বড় যে আন্টি, ওনার বয়স 14 মাস, এবং ছোট যে আন্টি তার বয়স 7 কি 8 দিন। তো যথারীতি এটা সকালে শেয়ার করলো আমার বড় নানার সঙ্গে যে, বড় ভাই আমি এটা রাতে স্বপ্ন দেখছি। নানা বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কথা বলে দেখি এলাকার গণ্যমান্য ব্যক্তির সঙ্গে তারা কি বলে। তো তাদের কয়েকজন সম্মতি দিল যে 12টা গরু কুরবানি দিয়ে যদি তুমি তোমার ভাইকে রাখতে পারো, এটা তো খারাপ কিছু হতে পারে না। তো যথারীতি নানা 6টা গরু একদিনে কুরবানি দিয়ে ফেললো, এবং বাকি 6টাও দিবে পর্যায়ক্রমে। ঠিক এই সময় তার যে ফুফু, আমার নানার যে ফুফু, সে এসে বাধা দিল, যে আমার নানার নাম উচ্চারণ করে বলছে যে, শফির উদ্দিন, তোমার ভাই পাগল হয়েছে ফজলু, তুমি তো আর পাগল হও নাই, তুমি ওর কথা মতো 12টা গরু কুরবানি দিয়ে দিচ্ছ। তখন তাদের বাধার মুখে আর কুরবানি দেওয়া সম্ভব হলো না। আচ্ছা। তো যখন কুরবানি দিতে পারলো না, ওই দিন বিকালেই নানা চলে গেল হচ্ছে সেই পীরের কাছে আবারও, যে পীর সাহেব আমি তো ভুল করে নিজেকে সামলাতে না পেরে আপনি নিষেধ করার সত্ত্বেও ওই লোকটার গায়ে হাত তুলে ফেলছি, এরপর তো এই স্বপ্নটা দেখা দিছে, এখন আমি কি করতে পারি। তো পীর সাহেব বললো যে, তুমি খুব বড় একটা ভুল করছো, আমি তোমাকে নিষেধ করার পরও তোমার এমনটা করা একদমই ঠিক হয়নি। তো ওকে তো আজকে রাতেই নিয়ে যাবে চড়ুই পাখির পিঠে করে, তোমরা তো ওকে ধরে রাখতে পারবা না। চড়ুই পাখির পিঠে করে? হ্যাঁ। আচ্ছা। তোমরা তো ওকে ধরে রাখতে পারবা না। তো এটা যখন বললো, নানা ওইখান থেকে সঙ্গে সঙ্গে রওনা দিয়ে চলে আসলো বাড়িতে, এবং ওই এলাকার যত ইয়াং এবং এনার্জেটিক যে লোকজনগুলা ছিল সবাইকে ডাকলো যে, এই ব্যাপার, এখন আমাদের আজকে সারা রাত জেগে বাড়িটা পাহারা দিতে হবে, যাতে ওকে কোনোভাবে নিতে না পারে। তো যথারীতি সেটাই হলো। পুরো এলাকার যত যুবক ছিল, সুস্থ স্বাভাবিক যারাই ছিল, প্রত্যেকেই চলে আসলো এবং উঠানে ঘরের চারপাশে সারা রাত জেগে তারা পাহারা দিতে শুরু করলো। এবং যে ঘরটার মধ্যে নানাকে রাখা হয়েছিল, ওই একই রুমের মধ্যে আমার নানুও ছিল এবং তার যে ছোট 2 মেয়ে তারাও ছিল। নানা তার কবরের মধ্যে যথারীতি সেই আগের মতো করেই হাতে এবং পায়ে শিকল দেওয়া পিলার সঙ্গে রাখা সে কবরের মধ্যে শুয়েছিল। তো 1 ঘন্টা পর পর নানা জিজ্ঞাসা করতেছে যে আমার নানুকে, বন্ডি ভাইটি কি আছে কবরের মধ্যে? তা প্রথমবার বলছে যে, যখন 11টার দিকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ বড় ভাই তো কবরের মধ্যে শুয়ে আছে।
যখন আরো 1 ঘন্টা পর অর্থাৎ 1টা-1:30টার দিক জিজ্ঞাসা করছে যে ও কি করে, তখন ও বলছে যে সে শুয়ে আছে। তো ঘুমাইছে? বলছে না ঘুমায়নি, এখনো জেগে আছে। তো এইভাবে যখন রাত 3টা কি 3:30, তখন প্রতিবেশী একজন, নাম হচ্ছে মুসলিম, তো সে প্রকৃতিটাকে সাড়া দিতে ঘরের পিছনের দিকটাতে গেছে। তো যখন গেছে তখন উনি দেখলো যে ঘরের মধ্য থেকে একটা চড়ুই পাখি তার মাথার উপর দিয়ে উড়ে গেল। এটা দেখে উনি দ্রুত এসে আমার নানাকে বলছে যে বড় ভাই, আমি তো এরকম একটা দেখলাম, তুমি একটু দ্রুত দেখো তো ফজলু শুয়ে আছে কিনা। আচ্ছা। তো যখনই আমার নানা জিজ্ঞাসা করতেছে আমার নানুকে, ছোট নানুকে, যে দেখো তো ফজলু কি করে, তখন বলছে যে ভাই ও তো শুয়ে নাই, ও তোর মধ্যে নাই, কবরের মধ্যে নাই। যখনই এটা বলছে নানা দ্রুত, বাধা অবস্থায় ছিল। হ্যাঁ, শিকল দিয়ে হাত বাঁধা পা বাঁধা, ঘরের বাইরে থেকে তালা দেওয়া, অন্য কোথাও থেকে বেরোনো কোনো ধরনের কোনো সুযোগ নাই। আচ্ছা। তো তাড়াতাড়ি তালাটা খুলে ভিতরে ঢুকলো, ঢুকে দেখে যে ঠিক একইভাবে শিকল পড়ে আছে, কবরের মধ্যে তালা দেওয়া আছে, কিন্তু নানা নাই। আচ্ছা। ওই সময়ে সবাই যারা ছিল ওইখানে সবাই চারপাশে ছড়ায় গেল নানাকে খোঁজার জন্য, কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না। আচ্ছা। সর্বশেষ যখন তাকে একদমই পাওয়া যাচ্ছে না, তখন আবার সেই পীরের শরণাপন্ন হলো এবং পীরকে যে বললো যে এই ঘটনা। তখন বলছে যে আমি এটা তো তোমাকে বলেই দিয়েছিলাম যে ওকে নিয়ে যাবে, তোমরা ধরে রাখতে পারবা না। তো এই সময়টাতে আমার নানুকে বলে ওই পীর যে আজকে ঠিক যেভাবে যে জায়গা থেকে যে সময়ে ওকে নিয়ে যাওয়া হয়েছে চড়ুই পাখির পিঠে করে, ঠিক 35 বছর পর একইভাবে একই সময়ে ওকে চড়ুই পাখির পিঠে করে ওই জায়গাটাতে নামায় দেওয়া হবে, আচ্ছা। যদি সে বেঁচে থাকে। তো তখন আমার নানু পা জড়া ধরে কান্নাকাটি শুরু করে যে যেভাবে হোক আপনি আমার স্বামীকে ফিরে আনার ব্যবস্থা করে দেন, আমার সবেমাত্র ছোট ছোট 2টো মেয়ে, আমি এদের কিভাবে বড় করে তুলব। তখন উনি বলে যে একটা সুযোগ আছে, আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু তুমি তো সেটা মানতে পারবা না, তোমার তো খুব অল্প বয়স, 16-17 বছর বয়স, তোমার পক্ষে তো এটা সম্ভব হবে না। তো নানু খুব কাঁদতে থাকে যে আপনি আমাকে যেটা বলবেন আমি সেটাই করব, শুধুমাত্র আমার স্বামীকে ফিরে আনার ব্যবস্থা করে দেন। তখন উনি বলে যে তোমার 12 দিন নফল রোজা রাখতে হবে এবং রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। 12তম দিন আমি তোমাকে একটা গোলাপ জল দিচ্ছি, তাহাজ্জুদ নামাজ পড়া শেষ করে পুরো ঘরটার মধ্যে গোলাপ জলটা ছিটাবা, তারপর নামাজের পার্টিতে বসে জিকির করতে থাকবা। এই সময়টাতে জিনের যে বাদশা সে আসবে এবং তাকে তুমি তোমার এই কষ্টের কথাগুলা অনুনয় বিনয়ের মাধ্যমে যদি বলতে পারো এবং সে যদি সম্মতি দেয়, তাহলেই ফিরে আসা সম্ভব। কারণ জিনের বাদশার এখতিয়ার আছে তোমার হাজবেন্ডকে ফিরে আনার। এবং তোমার হাজবেন্ড এখন কোকাপ শহর আছে, কোকাপ শহর হলো বলা হয়ে থাকে জিনের রাজধানী এবং জিনের রাজ্য, যেটা 7 সাগর 13 নদীর ওপারে আছে, যেখানে সাধারণ মানুষের পক্ষে যাওয়া সম্ভব না। জিন যদি কাউকে নিয়ে যায় তাহলেই সম্ভব সেখানে পৌঁছানো। তো এটা বললো নানুর যথারীতি ওই সে যে নিয়মটা বললো ওটাই শুরু করলো। 12 দিন নফল রোজা রাখলো, এরপর নামাজ পড়লো। 12তম দিন আমার যে নানু সে বলতেছে যে আজকে তো উনি আসবে, যদি পীরের কথা সত্য হয়ে থাকে তাহলে তুমি একা তো ভয় পাবা, আমি তোমার বিছানাতে ঘুমের ভান করে থাকবো, কিন্তু আমি ঘুমাবো না, তোমাকে সাহস দেওয়ার জন্য আমি এটা করতেছি, তুমি ভয় পাবা না। তুমি খুব সুন্দরভাবে তাকে বোঝায় বলবা যে তোমার কতটা অপূরণীয় ক্ষতি হয়েছে এই ঘটনা থেকে। তো যথারীতি ওরকম রাত তখন প্রায় 2-2:30 হবে। নানু নামাজ শেষ করছে, গোলাপ জল ছিটাইছে, নামাজের পার্টিতে বসে যখন জিকির করতেছে চোখ বন্ধ করে, তখন হঠাৎ ঘরের মধ্যে খুব দারুণ একটা সুঘ্রাণ। তো নানু আমাকে বলল যে এই সুঘ্রাণটা আসলে পারফিউম বা আমি কোনো আতরে কখনো পাইনি, এতটা সুঘ্রাণ। এরপর হঠাৎ একটা ভারী কণ্ঠ তাকে বলতেছে যে তুই আমাকে কেন স্মরণ করছিস, কি চাস তুই আমার কাছে। তখন নানু চোখ মেলে দেখে যে তার সামনে সাদা পাঞ্জাবি পরিহিত একজন ব্যক্তি, যার মাথায় সাদা পাগড়ি, মুখে লম্বা দাড়ি এবং চেহারাটা জ্বলতেছে। তো এটা দেখে নানুর খুব অল্প বয়স ছিল, সে ভয় খুব চিৎকার চেঁচামেচি করে কান্না করে ওঠে। তখনই ওই লোকটা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। পরের দিন যথারীতি আবারও যাওয়া হয় পীরের কাছে যে এই ঘটনা, আমি তো আসলে ব্যর্থ হয়েছি, আমি ভয় পেয়ে গেছি, আমি ওনাকে বলতে পারিনি। তো তখন বললো যে দেখো মা, এখন আর কিছু করার নাই, আমি শেষ যে চেষ্টা সেটাও করলাম, কিন্তু তুমি আসলে এটা পালন করতে ব্যর্থ হলা, তো এটা এখন আর কিছু করার নাই। তবে
তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো, ও যদি বেঁচে থাকে, তো 35 বছর পর আবার ঠিক ওই জায়গাটাতে ওই সময় চুরি পাখির পিঠে করে ফিরিয়ে দেওয়া হবে, এবং তোমার হাজবেন্ডের মনে কোনো ধরনের কোনো আফসোস রাখা হবে না। অর্থাৎ যদি তোমাদের বাড়িতে কেউ মারা যায়, তাকে ভিক্ষুকের বেশে অথবা পাগলের বেশে দেখে নিয়ে যাওয়া হবে। যদি কোনো বিয়ের প্রোগ্রাম করা হয়, সেটাতে এসে তাকে খাওয়ায় নিয়ে যাওয়া হবে। যদি কোনো মিলাদ মাহফিল হয়, সেটাতে এসেও সে অংশগ্রহণ করবে। এবং যদি কোনো বিপদ আপদে পড়ো, তো সবসময় তোমাদের সাহায্য সহযোগিতা করার জন্য সে বিভিন্ন ভেসে তোমাদের সান্নিধ্যে আসবে। এবং প্রতিদিন সন্ধ্যার দিকে তোমার হাজবেন্ডের বাড়ির কথা মনে হবে। তো যখনই বাড়ির কথা মনে হবে, তখনই সে হাঁটতে শুরু করবে, এবং যখন রাত হয়ে যাবে, তখন তোমার হাজবেন্ড যে জায়গাটা থেকে হাঁটা শুরু করছিল, ওই জায়গাটাতেই নিজেকে আবিষ্কার করবে। তো এইভাবে চলতে থাকবে। এরপর থেকে এই তো আজকে 34 বছর 6 মাস 18 দিন চলতেছে। আজও পর্যন্ত নানু গভীর আগ্রহে অপেক্ষায় আছে যে তার এখনো অপেক্ষা আছে, আর তার মানে কয়েকটা দিন বাকি আছে। হ্যাঁ, জাস্ট কয়েকটা দিন বাকি। আমরা খুব এক্সাইটেড এবং আশাবাদী যে ইনশাল্লাহ নানা ভাই আমাদের মাঝে ফিরে আসবে। এবং যদি নানা ভাই ফিরে আসে, আল্লাহ যদি তাকে ফিরে আনে, আপনারা আশাবাদী এখন? হ্যাঁ, যদি ফিরে আসে নানা, তো আমি অবশ্যই রেডিও ফুর্তিতে নানাকে নিয়ে আসবো, যদি সে সুস্থ স্বাভাবিক থাকে, তাকে কনফেস করার জন্য। এটা এমন একটা অমীমাংসিত রহস্য যে যার সঙ্গে না ঘটছে এবং যে প্রত্যক্ষ না করছে, সে আসলে বিশ্বাস করতে যাবে না। কিন্তু অবিশ্বাস করার জন্য তো কিছু বিশ্বাসযোগ্য কারণ থাকার দরকার আছে, সেগুলো হয়তো তারা আমাকে দেখাতে পারবে না। এবং নানুর তখন খুব অল্প বয়স ছিল, তার বাবা মা সর্বোত্তক চেষ্টা করছে তাকে অন্যটা বিয়ে দেওয়ার, কিন্তু নানু কোনোভাবেই বিয়ে করে নাই। সে তার স্বামীর এখনো পথে বসে আছে। এবং মাঝখানে একবার তার তিনি ফকিরের বেশে এসেছিলেন। জি, সেটা একটা খুব ইন্টারেস্টিং ইনসিডেন্ট, আমি আপনাকে বলি। আমার যে বড় আন্টি, মানে তার যে বড় মেয়ে 14 মাস বয়সে যখন রেখে চলে যাওয়া হয় তাকে, তো ওনার বিয়ের পর প্রায় 5-6 বছর হয়ে যায়, ওনার বিয়ে মানে সন্তান হয় না আমার বড় আন্টির। তো এরকম একটা অবস্থায় হঠাৎ করে একদিন আমার যে খালু, তার মানসা বাজার নামে একটা বাজার আছে ফকিরহাটের ওইখানে দোকান আছে। তো দেখে যে ওইখানে একটা ভিড় হয়েছে, অনেক লোক জমায়েত হয়েছে, এবং একজন পাগল ঠিক না, একজন ভিক্ষুক লোক, সে চায়ের যে পাতি, যে ফেলে দেওয়া পাতি, সেটা খাচ্ছে, এবং সবাই ওটা খুব কৌতূহলের সঙ্গে দেখতেছে যে কেন এটা করতেছে। তো যখন আমার খালু তার কৌতূহল থেকে দেখতে গেল, তখন সবার মধ্যে খালুর নাম ধরে ডেকে বলছে যে, এই আমি তো তোমার জন্যই অপেক্ষা করতেছি, তুমি এদিকে আসো। তো আসার পরে বলছে যে, আমি তো তোমাদের বাড়িতে যাব, তো তুমি দোকানটা বন্ধ করে তোমার বাড়িতে আসো, আমি তোমাদের বাড়িতে যাচ্ছি। খালু দোকান বন্ধ করে তার বাড়িতে পৌঁছানোর আগেই সে পৌঁছায় গেছে, এবং যে আমার আন্টিকে ডেকে নাম ধরে ডেকে বলছে যে, মা তুমি একটু বাইরে আসো, আমি একটু তোমাকে দেখবো, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। তো এইরকম অবস্থাতে তার শাশুড়ি এবং আশেপাশে প্রতিবেশীও জমা হয়েছে। তো তাদের সামনেই বলতেছে যে, তোমার তো সন্তান হয় না, মনে অনেক দুঃখ, অনেক সুখের সংসার, কিন্তু একটা সন্তানের অভাবে আসলে তুমি সুখটা অনুভব করতে পারতেছো না, সারাক্ষণ মন খারাপ করে থাকো। তো আন্টি তো অবাক, ওনার দিকে চেয়ে আছে অপলক দৃষ্টিতে যে ইনি এগুলা কিভাবে জানে। তখন আন্টিকে বলতেছে যে, তুমি একটা শক্ত মাটির নিয়ে আসো, আমাকে এনে আমার হাতে দাও। তো একটা শক্ত মাটি উজু করে বলছে যে, উজু করে আসো এবং একটা শক্ত মাটি আমাকে এনে দাও। তো এনে দিছে, দেওয়ার পর উনি হাতে নিয়ে একটু নাড়াচাড়া করে ফু দিল, দিয়ে বলছে যে এবার এটা ধরো। তো দিছে শক্ত মাটি, কিন্তু আন্টির হাতে যখন মাটিটা দেওয়া হলো, তখন মাটিটা নরম তুলতুলে, মানে খুব সফট, ঠিক রসমালাইয়ের মতো এরকম সফট হবে। তো এরপর আন্টিকে বললো যে, তুমি এটা খাও, এবং এটা যে স্বাদ, এই স্বাদ তুমি কখনো কাউকে বলতে পারবে না। তো আন্টি সবার সামনেই মাটিটা খাইলো, এবং মাটি খাওয়ার পর বলছে যে, তোমার একটা সন্তান হবে, ছেলে সন্তান হবে, এবং সে একটা নাম নির্ধারণ করে দিল যে ওই নামেই তুমি তার নামকরণ করবা। কিন্তু তিনি এখনো হয়েছিলেন এবং বেঁচে আছেন? হ্যাঁ, এখনো বেঁচে আছে, এবং সে এখন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে কর্মরত আছে। আচ্ছা। এবং সে আমার ক্লাসমেটও ছিল, আমার ফ্রেন্ডও। আচ্ছা। মুস্তাকিম বিল্লাহ। তো ওইটা সে খায়, এবং তারপরে তো শুনলাম আমরা সন্তান হয়। আর কাউকে কোনো হেল্প করেছেন? তারপর যেটা হলো যে, এর মধ্যে খালু চলে আসছে, এসে দেখে যে এই ঘটনা। তো খালুকে বলছে যে, তুমি একটা ইট নিয়ে আসো, কলা পাতাতে ভালো করে মোড়ায় একটা ইট নিয়ে আমার হাতে দাও, এবং আমি এই ইটটা ফু দিয়ে তোমার হাতে দেওয়ার পর তুমি মাগরিবের নামাজ পড়ে ইটটা দেখবা। তো
এটা কখনো আন্টি আমাকে সরাসরি বলে নাই বা খালুও কখনো বলে নাই, কিন্তু আমরা শুনতে পাইছি যে ওই ইটটা পরবর্তীতে সোনা হয়ে গেছিল। আচ্ছা, সে বলতেছে যে ওই সবার সামনেই যে আমি মক্কাতে যে তখন হচ্ছে আসর আজান দিছে, তো বলছে যে আমি মক্কাতে যে হচ্ছে মাগরিবের নামাজ পড়বো, আচ্ছা, তো আমি আর দেরি করতে পারবো না, আমি চলে যাচ্ছি। তখন খালু তার একটা নতুন চাদর ছিল, চাদরটা তাকে উপহার দেয়। ওই চাদরটা বলছে যে আমি নিব না, আমার তো এগুলো দরকার হয় না, আমি এটা কেন নিব। তো অনেক রিকোয়েস্ট করার পর সে নিছে, নেওয়ার পর বলছে যে আমাকে একটা ভ্যান ডেকে দাও। ভ্যান ডেকে দিল, এবং সে যখন ভ্যানে করে যাচ্ছে, কিছুটা পথ যাওয়ার পর ওই ভ্যানের লোকটাকে বলছে যে আমার খুব দেরি হয়ে যাচ্ছে, তুই কি আমার কাছে কিছু চাস, চাইলে আমাকে বল। এখন বলছে যে হুজুর আমি আপনার কাছে কি চাবো, আপনি যেটা ভালো মনে করেন। তখন বলছে তাহলে একটা কচুর পাতাতে কিছু বালু এনে আমার হাতে দে। সে সেটা করলো এবং বললো যে তুই আসরের নামাজ পড়ার পর এই বালুটা দেখবি, কিন্তু বালুটা যে কি হবে এটা তুই কাউকে বলতে পারবি না। তো সেটাই হলো। তো যখন বালুটা তার হাতে দিল, দেওয়ার পর উনি পকেটে রেখে দিল, উনি আবার ভ্যান চালাইতে শুরু করলো। ভ্যান ওনার হঠাৎ মনে হলো যে কৌতূহল থেকে যে কি হতে পারে, আমি এটা ওনাকে জিজ্ঞাসা করে দেখি। যখনই পিছে ফিরছে তখন দেখে যে ওই চাদরটা ভ্যানের উপর পড়ে আছে, কিন্তু সেই লোকটা আর নাই। এইভাবেই তিনি বিভিন্ন সময় এসেছেন। এবং আপনি কত বছর বললেন হয়েছে এখন? 34 বছর 6 মাস 18 দিন। 18 দিন। হ্যাঁ, তার মানে 35 বছর পর ফিরে তার মানে 35 বছর পর ফিরে আসার কথা। ফিরে আসলে অবশ্যই আমাদের জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য এবং এত দূর থেকে এসে আমাদের এরকম লম্বা একটা ঘটনা উপহার দেওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই মেসেজ পড়বো, তবে তার আগে এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের সেকেন্ড যে অতিথি তার কাছ থেকে তার ঘটনাটা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা যাবো। হ্যালো নুসরাত, আসসালামু আলাইকুম। আমি রাইহান আমির, আইটি মেডিকেল কলেজের স্টুডেন্ট, উত্তরা থেকে এসেছি। ওকে, আমরা কি ঘটনাটা মেডিকেলেরই শুনবো? না, এটা আমার একটু পাস্ট এক্সপিরিয়েন্স একটা। ওকে, শুনি তাহলে। ঘটনাটা 2013 সালের আমার নিজের সাথে অ্যাকচুয়ালি ঘটা। আমি তখন বনশ্রী থেকে শিফট হয়ে আমরা খিলগাঁয়ের কাছাকাছি একটা জায়গা, আমি এক্সাক্ট লোকেশনটা বলতে চাচ্ছি না, একটা বাসায় আসি। তো আনফরচুনেটলি যে বাসাতে আমাদের ওঠার কথা ছিল, আচ্ছা, তো ওই বাসাতে আমরা উঠতে না পারায় খুব তাড়াহুড়ো করে অন্য একটা বাসায় শিফট হতে হয়। তো ওই বাসাটার একটু সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। বাসাটা অনেক পুরাতন, মোটামুটি 25-30 বছর আগে হয়তো তৈরি করা হয়েছিল। আর আমার যে রুমটা ছিল ওই রুমের দরজার উপরেই একটা তাবিজ লাগানো ছিল, এবং আমার বেডের ঠিক পায়ের কাছে পূর্ব পাশে একটা জানালা, এবং তার একটু দূরে একটা কবরস্থান ছিল। আচ্ছা। তো প্রথম রাতটা আমিও বাসায় থাকিনি, দ্বিতীয় রাত থেকে ঘটনাটা শুরু হয়। আমি যখনই রাতের বেলা ঘুমাতাম, আনুমানিক টাইমটা হবে 1:30 থেকে 2টার মধ্যে। তো ওই টাইমটাতে ঘুমানোর পরে ঠিক ওই টাইমটায় আমি একটা স্বপ্ন দেখতাম। আচ্ছা। স্বপ্নটা অনেকটা এরকম যে আমি কোনো একটা অপরিচিত জায়গায় যাচ্ছি, এবং ওই স্বপ্নে আমি রাস্তাঘাটে যেসব পোস্টার বা ব্যানার টানানো আছে সেখানে যা লেখা থাকতো সেগুলো স্পষ্টভাবে পড়তে পারতাম। আচ্ছা। কিছু লোকের সাথে আমি হাঁটছি এবং তাদের কাঁধে একটা খাটিয়ার উপর একটা লাশ আছে, এবং তাদের সাথে আমি হাঁটছি। মাঝে হয়তো পরিচিত কারো সাথে কখনো কখনো দেখা হতো। কিছু দূর যাওয়ার পরে আমি যে জিনিসটা দেখতাম যে আমি আস্তে আস্তে কেন জানি উপরে উঠে যাচ্ছি। আচ্ছা। এবং একটা সময় যখন আমার মাথাটা খাটিয়া থেকে কিছুটা উপরে যায়, আমি দেখি যে ওই খাটিয়াতে যে শোয়া আছে তার মুখের কাপড়টা সরানো, এবং ওইখানে আমার নিজের চেহারাটা আমি দেখছি। তো প্রথম আমি খুবই আঁতকে উঠতাম এবং অনেক ভয় পেতাম। তবে আমি জিনিসটাকে ভাবতাম হয়তো একটা অ্যাবনর্মাল, জাস্ট একটা স্বপ্ন দেখা। কিন্তু জিনিসটা 1-2 দিনে থামে না, 1.5 মাস আমার সাথে জিনিসটা ঘটতে থাকে। এই স্বপ্নটা আমি একদম ফজরের আগ পর্যন্ত দেখতাম। যখনই আনুমানিক 4:05 থেকে 4:07 এরকম সময় আমার ঘুমটা ভাঙতো। যখনই ঘুম ভাঙতো দেখতাম যে দূরের কোনো মসজিদে খুব আস্তে আস্তে একটা আজানের ধ্বনি আসছে। আচ্ছা। আর আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, মাঝে আমি আমার এক টিচারের কাছ থেকে শুনেছিলাম যে একটা দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই দোয়াটা পড়লে যত খারাপ জিন আছে তারা ওখানে উপস্থিত থাকতে পারে না, তারা চলে যেতে বাধ্য হয়। তো স্বপ্নের মধ্যে আমি মাঝে মাঝে ফিল করতে পারতাম যে আমি তো স্বপ্ন দেখছি। তখন আমি উঠতে চাইতাম, কিন্তু আমি উঠতে পারতাম না। আমার কাছে মনে হচ্ছে যেন আমি নিজের শরীরের ভিতরে আটকা পড়ে গিয়েছি। আচ্ছা। এই দোয়াটা যখনই আমার মনে পড়তো আমি পড়তাম,
তো দেখতাম যে অর্ধেক দোয়াটা আমি স্বপ্নের ভিতরে পড়ছি, বাকি অর্ধেক দোয়াটা আমার যখন মুখটা খুলছে তখন জোরে একটা শব্দ হিসাবে বের হয়ে আসছে। আচ্ছা, তো এরকম মোটামুটি 1.5 মাস আমার সাথে ঘটনাটা চলে, এবং যখন আমি দোয়াটা পড়তে পারতাম না আমাকে সেই ফজরের ওয়াক্ত পর্যন্ত কষ্ট পেতে হতো। তো এক সময় স্বাভাবিকভাবেই মানে আমার ঘুমের শর্টেজ থাকে এবং আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাই। তো আমি শারীরিকভাবে খুবই দুর্বল হতে থাকি। আচ্ছা, তো জিনিসটা আমার বাবা যখন নোটিস করেন, তো উনি তখন আমাকে ডাক নেন এবং বলেন যে কি হয়েছে তোমার। তো আমি তার সাথে শেয়ার করি জিনিসটা। তখন সে বললেন যে আসলে কি জিনিসটা কি তোমার মনে হচ্ছে এই তাবিজের জন্য? আমি বললাম হয়তো বা বাবা, কারণ এছাড়াও তো আমি অন্য কিছু দেখছি না। তো উনি আমাকে তাবিজটা ফেলে দিতে বলেন, পরবর্তীতে উনি অবশ্যই তাবিজটা ফেলে দেন। এরপর আর আমি এই এক্সপিরিয়েন্সটা কখনো ফিল করিনি। সো কিউরিওসিটি বশত আমি মানে একটু জানার চেষ্টা করি যে আসলে ঘটনাটা কেন হয়েছিল আমার সাথে। তো মানে ওই স্থানীয় কিছু মানুষকে জিজ্ঞাসা করি। তো পাশের বাসার এক দারোয়ান চাচার কাছ থেকে আমি যে ঘটনাটা জানতে পারি, ওই বাসায় একটা ছেলে এবং মেয়ে থাকতো, কাপল, হাজবেন্ড ওয়াইফ, রিসেন্টলি মানে ম্যারেজ করেছিলেন, লাভ ম্যারেজ ছিল। নাফিজ এবং নাবিলা তাদের নাম। তো তাদের মা মানে ছেলের যে মা, উনি মেয়েটাকে পছন্দ করতেন এবং চাইতেন যাতে তাদের ছাড়াছাড়ি হয়ে যায় বা এরকম কিছু। তো উনি যেটা করেন যে ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেন এবং ওই তাবিজটা ঘরের দেয়ালে টানিয়ে রাখেন। মেয়েটা প্রায় নাকি বলতো যে সে খুবই বাজে বাজে স্বপ্ন দেখে, কি স্বপ্ন সেটা সে কখনোই বলতো না। তো একটা টাইমে যেটা হয় যে ওই মেয়েটা আর সহ্য করতে না পেরে মানে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। আচ্ছা, তো এই ছিল আমার গল্পটা আসলে। ওকে, এটা জি। আর আমরা যেটা করব এখন সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস জানালাম, আমাদের ফেসবুক পেজ দুটোর লিঙ্কও আমি দিয়ে দিব, www.facebook.com/radio.foodki and www.facebook.com/bhutfm.russell। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবেন। Thank you, Russell bhai, for giving me opportunity. You're most welcome. I am Osim, coming from Uttara, third year MBBS, Aichi Medical College. জি, তো আমাদের আসলে মেডিকেলে সবসময় হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার থেকে ফার্স্ট ইয়ার যেটা পড়াশোনা হয় ডেড বডি নিয়ে আমাদের পড়াশোনা করতে হয়, যে অ্যানাটমি যে সাবজেক্টটা। তো আমরা যখন ফার্স্ট ইয়ারে ক্লাস করি তো মোটামুটি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পড়াশোনাই সেটা হচ্ছে ডেড বডি রিলেটেড। তো যাই হোক, ঘটনাটা হচ্ছে দিনটি ছিল হচ্ছে বুধবার এবং এটা রিসেন্টলি আপনার হচ্ছে মানে গত ইয়ারের ডিসেম্বরের দিকে। আচ্ছা, তো আমি আর হচ্ছে আমার এক ফ্রেন্ড হচ্ছে অর্ণব, তো আমরা দুজনে একসাথে পড়ি এবং একই রুমে থাকি। তো আমার এক রিলেটিভ ভর্তি ছিল উত্তরা এক হসপিটালে, আমি হসপিটালের নাম বলতে চাচ্ছি না। জি, তো আমরা হচ্ছে রিক্সা করে বের হই এবং ওখানে পৌঁছতে আমাদের 10টা বাজে। তো যাওয়ার পর রিলেটিভ ওখানে তার সাথে দেখা করে স্টে করি, তারপর ডক্টরের কাছ থেকে রিপোর্ট চেক করি। তো ওখানে কিছুক্ষণ থাকার পর পাশের রুম থেকে একটা চিৎকার ভেসে আসে, জাস্ট লাইক যে একটা মানে ডেথ হয়েছে এই মাত্র, এরকম একটা মানে কান্না আর্তনাদ। তো আমরা সেখানে ছুটে যাই, আমি আরো। তো বেসিক্যালি প্রথমে হচ্ছে যেটা চেক করতে হয় যে পালস, হার্টবিট বা ব্রেথিং হচ্ছে কিনা সেটা, মানে তখন ওই মুহূর্তে ডক্টর ছিলেন না ওই রুমে। তো আমরা চেক করে দেখলাম যে হ্যাঁ মানে হি অলরেডি ডেড, সে মারা গেছে। তো তারপর ডক্টর আসলেন, যে ডেথ নিশ্চিত করলেন। তো বলে রাখি যে বাচ্চাটা ছিল 10 থেকে 11 বছর হবে, আর ওর সাথে সম্ভবত গার্ডিয়ান হবে, ওটা হচ্ছে ওর কাজিন শুনলাম পরে। ওর বয়সও খুব একটা বেশি হবে না, হয়তো 16-17 বছর, 15-16 এরকম বছর হবে। তারপর ডক্টরের কাছ থেকে আমরা ওই বাচ্চা সম্বন্ধে জানলাম, তার লিউকেমিয়া হয়েছিল। এবং রাসেল ভাই আপনি জানেন যে এটা খুব ব্যয়বহুল একটা ট্রিটমেন্ট, হ্যাঁ, অনেক টাকা পয়সা অনেক খরচ হয়। এবং তারপর আর মেডিকেলে হচ্ছে আপনার যে যদি কোনো বিল বাকি থাকে তাহলে ওরা কিন্তু ডেড বডি ছাড়ে না। তো বিলটা পে করে তারপর ডেড বডি নিতে হয়। তারপর ওই মেডিকেলে আমাদের একজন টিচার ছিলেন, প্রফেসর। তো উনি ওখানে বসেন, তো ওনার সাথে কথা বললাম। তো উনি বললো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে যে বিলটা বাকি আছে ওটা আমাদের দিয়ে দিই, এটা বলবো আর কি। তো আমরা ওখানে বিলটা পেমেন্ট করলাম। তারপর উনি আমাকে বললেন যে তোমরা তাহলে কাজ করো, ওই মানে পেশেন্টটা তো আসলে ওনাদের ওখানে গার্ডিয়ান কেউ নেই বা ওরা একটু পুয়ার ফ্যামিলি, তোমরা একটু কষ্ট করে অ্যাম্বুলেন্সে করে তোমরা হচ্ছে বডিটা দিয়ে আসো, হ্যাঁ, এরকম একটা প্রপোজাল দিল। তো আমরা চিন্তা করলাম হ্যাঁ ঠিক আছে চলে যাই।
তারপর হচ্ছে ঠিক তখন আমরা বিলটা পে করে আমরা অ্যাম্বুলেন্স নিলাম। তো নিয়ে হচ্ছে রাসেল ভাই আমরা যখন মানে হসপিটাল থেকে যখন বের হই তখন মানে এইসব কাজ শেষ করতে করতে মোটামুটি হচ্ছে আপনার প্রায় মানে 12টা বেজে যায় আর কি রাত্রে। তো ওদের বাড়িটা ছিল হচ্ছে আপনার মানিকগঞ্জ শহর থেকে অনেকটা দূরে, মানে প্রপারে না। তো আমরা যাই হোক মেনলি হচ্ছে মানে প্রাইভেট মেডিকেল থেকে হয়তো আপনার কফিন দেয় না, হ্যাঁ ওরা, কিন্তু আমরা ম্যানেজ করতে পেরেছিলাম। যাই হোক, তো কাঠের মোটামুটি চলে আর কি ওরকম একটা কফিনে করে। তো এরপর লাস্টটা করে আমরা অ্যাম্বুলেন্সের পিছনে রাখি। তো ওই সাথে যে ছেলেটা ছিল মানে সে হচ্ছে আপনার মানে একবার কেঁদে কেঁদে সে একবার মানে বেহুশ হয়ে যায় এই টাইপের আর কি। তো ও অনেকটা অ্যাবনর্মাল হয়ে গেছে, মানে তার রিলেটিভ মারা গেছে। তারপর আমি সামনে বসি, আর হচ্ছে আমার যে ফ্রেন্ড অর্ণব ও, আর হচ্ছে ওই বডিটা, আর হচ্ছে যে তো আপনার ওর কাজিন সে পিছনে বসে। তো আমরা যখন গাড়িটা বের করি উত্তরা থেকে, আমরা হাউস বিল্ডিং হয়ে আমরা হচ্ছে আপনার আশুলিয়া হয়ে আমরা ওদিক দিয়ে রওনা হই। তো আমি এর আগে শুনেছি যে আশুলিয়া যে লম্বা রাস্তাটা রাসেল ভাই, বেড়িবাঁধের যে লম্বা রাস্তাটা, তো ওখানে অনেক অ্যাবনর্মাল ঘটনা নাকি হয়, এটা শুনি। তো আমরা যখন ওই রাস্তাটা পৌঁছাই মোটামুটি মাঝে, তখন কি হয় হচ্ছে মানে একটা লোক মানে দূর থেকে ভালো বোঝা যাচ্ছিল না, মানে তিনি আমাদের গাড়ি থামানোর জন্য ইশারা করতেছেন। তো আমরা মানে তখন মাথার মধ্যে চিন্তা একটাই যে বডিটা নিয়ে যেতে হবে, ওখানে পৌঁছাতে হবে এটাই। তো যাই হোক, লোকটা কোনোভাবেই মানে রাস্তা সরতেছিল না। এরপর হর্ন দেওয়া হলো কিন্তু না। এরপর সে একদম গাড়ির সামনে এসে পড়লো যে এখন যদি গাড়িটা না থামানো হয় তাহলে লোকটা হয়তো ডেড হয়ে যাবে। তো গাড়িটা থামানো হলো, থামিয়ে আমরা নামলাম এবং নেমে খুব অবাক হলাম যে একটা লোক, তিনি হচ্ছে একদম ধবধবে সাদা পাঞ্জাবি পায়জামা পরা, টুপি পরা, তারপর হচ্ছে আপনার হাতে তসবি, এবং ওনার মানে বডি থেকে একটা অন্যরকম একটা পবিত্র মানে ঘ্রাণ ভেসে আসতেছে। তো উনি আমাকে বললেন যে কোথায় যাচ্ছেন, ওকে রেখে যান। আমি বললাম যে ওকে রেখে যাব মানে ওকে কি? বললো যে আপনি গাড়িতে যে লাশ নিয়ে যাচ্ছেন ওই লাশটা আমাকে দিয়ে যান, রেখে যান। তো আমি একটু অবাক হয়ে যাই এবং আমার মাথার মধ্যে এইটা খেলে রাসেল ভাই যে ডেড বডির বোনস এবং ভিসেরা এটা কিন্তু খুব হাই প্রাইস। হ্যাঁ, তো এইটা নেওয়ার জন্য কিন্তু একদল লোক থাকে যারা হচ্ছে আপনার কবর থেকে লাশ চুরি করে, এরপর হচ্ছে আপনার মৃত বডি নিয়ে ওখান থেকে এই করে। তো আমার মাথায় তখন এটা কাজ করলো যে মেবি হয়তো এরকম কোন চক্রে হতে পারে। তো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে প্লিজ আপনি রাস্তা থেকে সরে যান, আমাদের কাজ করতে দিন। তো উনি আবারও একই কথা বললেন যে রেখে যাও। যাই হোক, ওনার কথাটা ওইরকম পাত্তা না দিয়ে আবার আমরা গাড়িতে উঠলাম, উঠে স্টার্ট করলাম গাড়ি। এরপর যখন আমরা স্মৃতিসৌধ ক্রস করে মোটামুটি হচ্ছে আপনার ধামরাইয়ের কাছাকাছি চলে গেলাম, ঠিক তখন আমাদের গাড়ির কিছু সামনে একদল কুকুরগুলো খুব মানে একবার রাস্তা থেকে এপার থেকে ওপারে যাচ্ছে, এবার থেকে ওপারে যাচ্ছে, মানে দেখা যাচ্ছে এরকম। তো একটা পর্যায়ে কি হলো যে ওগুলো আমাদের গাড়িটাকে একদম ঘিরে ফেললো। তারপর আমরা গাড়ি আবার স্টপ করলাম, নামলাম, এবং মজার ব্যাপার এবং কোইন্সিডেন্স যেটাই বলেন, এবং ওই লোকটাকে সেম আবার ওখানে দেখলাম ঠিক সেই অবস্থায়। তখন একটু হালকা মানে একটু রোমাঞ্চকর লাগতেছে যে কি ব্যাপার, এই লোকটা কি আমাদেরকে ফলো করতেছে না মানে লাশ চুরি করার জন্য, না কি ওনার অন্য কোনো ইন্টেনশন আছে, ঠিক বুঝতে পারতেছি না। এরপর গাড়ি থেকে আর নামলাম আমি, আমার বন্ধু। নেমে উনি সেই একই কথা বলতেছে যে তোমরা যা করছো এটা ঠিক না, তোমরা লাশটা রেখে যাও। তো তখন একটু ভয় লাগতেছে যে আসলে তখন রাত যখন আমরা ধামরাই তখন প্রায় 1:30 বেজে গেছে, গাড়ি ঘোড়াও কম, ঢাকা-রিচা মহাসড়কের কথা বলতেছি। তো এরপর ওনাকে আবার জিজ্ঞেস করলাম যে আপনি কি চান। উনি বারবার একটা কথাই, উনি হাতে আপনার তসবি নিয়ে চক করতেছে, আর হচ্ছে একটা কথা যে তোমরা লাশটা রেখে যাও। এরপর আমরা ওনাকে ওখান থেকে সরিয়ে যে মানে হাত জোর করে ওনাকে বললাম যে প্লিজ আমাদের যেতে দিন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তখন আমাদের মাথার মধ্যে কেমন মানে অতরকম কিছু হচ্ছে না। তো আমরা তখন আবার গাড়িতে উঠলাম। এখন হচ্ছে কি যে কিছু দূর যাওয়ার পর যে কফিনটা আমরা নিয়েছি, হ্যাঁ এইটা কেমন যেন একটু মানে নড়াচড়া করছে, অ্যাজ লাইক অ্যাজ এরকম যে আপনার আমরা যদি বাইরে থেকে নক করি, হ্যাঁ কাঠের মধ্যে যেমন একটা আওয়াজ হয়, মানে নকিং এর আওয়াজ হচ্ছে। তো এইটা একটু
কেমন যেন বিব্রতকর লাগলো যে এইটা কিভাবে মানে কফিনের ভেতর থেকে নক করবে। হ্যাঁ, কে নক করবে, এটা তো কখনো, এটা তো হতে পারে না। তো 2-1 বার নক হচ্ছে, আর আমি তো সামনে ফ্রন্ট সিটে বসছি, আর আমার ফ্রেন্ড সে তো পিছনে। তো ও জিনিসটা ভালোভাবে ফিল করতে পারতেছে যে নকিং হচ্ছে। তো ও আমাকে ডাকলো ওখান থেকে যে তুই গাড়িটা থামাতে বল, গাড়িটা থামাতে বল, সামথিং ইজ হ্যাপেন হিয়ার। তো আমি আবার গাড়িটা থামানোর পর এরপর হচ্ছে দেখলাম যে আমরা নামলাম, নেমে কফিনটার কাছে গেলাম, এবং কাছে গিয়ে দেখলাম যে না, তখন কোনো সমস্যা নেই। আবার যখন ঠিক আমরা উঠতে যাবো, ঠিক তখনই এরকম একটা অদ্ভুত আওয়াজ, আবার নকিং আওয়াজ। এরপর চিন্তা করলাম যে একটু খুলে দেখি যে আসলে কি সমস্যাটা কি, নকটা আসছে। হ্যাঁ, নকটা কিভাবে আসছে। তো কফিনের আমরা ঢাকনাটা খুললাম, এবং খুলে যেটা দেখলাম যে লাশের মুখটাতে বড় বড় আঁচড়ের দাগ। এবং এটা দেখে আমি খুব কনফিউজড হয়ে গেলাম যে আমরা আসলে এত মেডিকেলে থাকি, এত পেশেন্ট দেখি, এত ডেড বডি দেখি, এরকম অ্যাবনর্মাল কখনো দেখি নাই। আর যখন আমি তো আপনাকে ফার্স্টেই বলেছি যে যখন আমরা ওর ডেটটা হলো, তখন কিন্তু ওর পালস চেক, হার্টবিট আমরাই করেছিলাম। আপনি যখন দেখছেন যে একদম ফ্রেশ। এবং এটা দেখে আমরা মানে খুব অবাক হয়েছে যে কিভাবে সম্ভব। এবং তারপর মানে আর ওখানে আর কোনো কথা না বাড়িয়ে আমরা ওইভাবে রেখেই সুন্দর করে আবার গাড়ি স্টার্ট করি, যে কি হচ্ছে হোক, যা হচ্ছে হোক। এবং পুরোটা রাস্তা মোটামুটি এই নকিং কন্টিনিউ হচ্ছিল। যখন আমরা মানিকগঞ্জ শহরে পৌঁছাই, তখন সম্ভবত 3-3:30 এরকম বাজে। তো মানিকগঞ্জ শহর থেকে ওদের বাড়ি ছিল হচ্ছে আপনার ঘিওর বলে, মানে হচ্ছে একদম আপনার যে আরিচা ঘাট আছে না, তো হ্যাঁ ওই দিকে আর কি, ওই সাইডে অনেক দূরে কিন্তু মানিকগঞ্জ থেকে। তো ভোরবেলা হচ্ছে আপনার আমরা গিয়ে পৌঁছাই, মোটামুটি আজান দেয় তার একটু পরে। তো বাড়িতে গিয়ে দেখলাম যে ওদের অবস্থা আসলেই খুব খারাপ, মানে লিউকোমিয়ার একটা ট্রিটমেন্ট করার মতো সামর্থ্য ওদের নেই। যাই হোক, তো তারপর তো গোসল করানো হয়। তো যখন লাশটা নামানো হলো এবং গোসলের জন্য ওকে নেওয়া হলো, তখন দেখা গেল যে আমরা তো তখন আসলে পুরো বডিটা খুলিনি, শুধু মুখে দেখেছি যে দাগ, এবং দেখলাম যে হাতেও এরকম বড় বড় আঁচড়ের দাগ, এবং এটা আসলে কখনোই সম্ভব না। এবং মজার ব্যাপার হচ্ছে, বা যেটাই বলেন, এটা কখনোই বিলিভ করতে পারছিলাম না যে ওর বডিটা, আমরা দেখি যে ডেড বডি 2 থেকে 3 ঘন্টার মধ্যে ব্লাড ক্লট হয়ে যায় এবং ডেড বডি একদম কুল হয়ে যায়। কারণ হচ্ছে মারা যাওয়ার সাথে সাথে রিগর মর্টিস হয়, আমাদের টার্মে বলে আর কি। এবং এটা হচ্ছে আপনার ডেড বডি একদম ঠান্ডা হয়ে যায়, এটা জানেন আপনারা সবাই। কিন্তু ভোরবেলা মারা গেছে হচ্ছে সেই রাত্রিরে, এবং হচ্ছে ভোরে হচ্ছে আমরা ওখানে পৌঁছাই। এতটুকু সময় একদম এটা কনফার্ম যে একটা বডি অবশ্যই সেখানে ঠান্ডা হবে, ব্লাড ক্লট হবে, কিন্তু এই বডিটা অ্যাবনর্মাল। মানে টেম্পারেচারটা আমার কাছে মনে হলো, আমরা যখন নামালাম, মানে গোসল করার জন্য গাড়ি থেকে নামালাম, তখন মনে হলো যে টেম্পারেচারটা মানে অ্যাজ ইউজুয়াল, মানে আমরা জীবিত মানুষের আমাদের যেমন অ্যাজ ইউজুয়াল। এবং এটা কোনোভাবেই সম্ভব না। কিছু কিছু ডিজিজ থাকে, হ্যাঁ, যে ডিজিজ হলে কি হয় যে আপনার মারা যাওয়ার পরেও বডি টেম্পারেচারটা অ্যাবজর্ব করতে পারে না, তখন মোটামুটি থাকে অ্যাবনর্মাল। কিন্তু লিউকোমিয়া হলে কখনোই এরকম হয় না। আর এরকম হওয়ার পেছনে কি কারণ সেটা আমরাও জানি না, আমরা মেডিকেল সায়েন্সে এত পড়াশোনা করি, বাট এটা কেন হচ্ছে জানি না। এটা নিয়ে আমি কথা বলছি স্যারদের সাথে, স্যার এটা কিভাবে সম্ভব। আপনি চিন্তা করেন যে প্রায় 6-5 ঘন্টা হয়ে গেছে, বডি একদম ঠান্ডা হয়ে যাওয়ার কথা, কিন্তু হয়নি। এরপর যখন মানে জানাজার পড়ানো হবে, তো জানাজা পড়ানোর সময় আমরা ওই যে লোকটার কথা বললাম, লোকটাকে আবার দেখি, এবং সেই লোকটা জানাজা পড়াচ্ছে, এবং জানাজার সময় খুব সুন্দর একটা পবিত্র স্মেল ভেসে আসে। আমি আমার এই জীবনে আমি কখনো এরকম স্মেল পাইনি, এবং সেটা আমি শুধু একা না, আমার অ্যাম্বুলেন্সের ড্রাইভার এবং আমার সাথে যে আমার ফ্রেন্ড ছিল ও সহ 3 জন, যে এখন এত সুন্দর স্মেল কখনো পাইনি। সেই ভদ্রলোক কি নামাজ পড়াচ্ছেন? না, সেই ভদ্রলোক নামাজ পড়ছেন না, সেই ভদ্রলোক জানাজাতে অংশগ্রহণ করেছেন। হ্যাঁ, ঠিক সেরকম তসবিহ হাতে কি। তারপর জানাজা পড়ানো হলো, লাশ কবর দেওয়া হলো, আমরা ওখানে স্টে করলাম, ওদের পরিবারের সাথে একটু কথাবার্তা বললাম। এরপর কিছুক্ষণ পর একটা ছোট বাচ্চা আসলো, 10-11 বছরের, বাচ্চার নাম ছিল মাহিন। তো সে মানে কোনোভাবে জানতে পেরেছে যে আমরা লাশটা ঢাকা থেকে নিয়ে আসছি। মাহিন মানে বললো যে ওই ছেলেটা যে মারা গেছে সে ছিল তার খেলার সাথী, সবসময় এর সাথে খেলাধুলা করতো। তারপর আপনার মাহিন বললো যে ওই ছেলেটা মানে ওরা হচ্ছে মাদ্রাসাতে পড়ে, লোকাল ওখানে মাদ্রাসাতে। তো আমাদের ওখানে নিয়ে গেল আর কি, যে এখানে আমার বন্ধু, আমরা সাথে পড়তাম। তো মাদ্রাসায় যাই এবং গিয়ে ওখানে আপনার যে ওখানে দায়িত্বে আছে ওনার সাথে কথা বলি। ওনারাও বলে যে হ্যাঁ আমরাও টাকা কালেক্ট করেছিলাম এবং ওকে চিকিৎসা করানোর জন্য, কিন্তু মিস্টেক মরে গেছে আর কি, এরকম।
তারপর ওখানে যখন রুমে ঢুকলাম, ঢুকে দেখলাম যে দেওয়ালে একটা ফটো, এবং আশ্চর্য হলাম, এবং মানে এইটা আমি বিশ্বাস করতে পারছিলাম না। যদি আমি একা দেখতাম তাহলে আমি বলতে পারতাম যে হ্যালুসিনেশন, ইলিউশন হয়েছে, কিন্তু আমার সাথে 3 জন প্রত্যক্ষদর্শী আছেন, আমার ড্রাইভার এবং আমার বন্ধু। যেই লোকটাকে আমরা রাস্তায় দেখেছি সেই লোকটার ছবিটা ওখানে টানানো, এবং ডেফিনেটলি সেই লোকটা মারা গেছে, আজ থেকে প্রায় 1 বছর আগে মারা গেছে, এবং সে ওখানকার প্রাক্তন মুরব্বী ছিলেন। মানে এটা একদম আমরা কি বলবো, মানে ভাষা হারিয়ে ফেলেছি যে এইটা কিভাবে সম্ভব। আমি যদি একা দেখতাম তাহলে হয়তো মনকে বুঝতে দিতে পারতাম যে হ্যাঁ হয়তো আমার ভুল হয়েছে, কিন্তু যে লোকটাকে 3 বার আমি দেখেছি, আমি না সহ 3 জন, সেই লোকটা পৃথিবীতে তার কোনো অস্তিত্বই নেই। আচ্ছা, তো এটাই ছিল রাসেল ভাই আমার ঘটনা আর কি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। অনেক অদ্ভুত টাইপের ঘটনা এবং অনেক অদ্ভুত গুলো টার্ন আছে, অনেক অদ্ভুত টার্ন আছে সেই ঘটনাটির মধ্যে। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। আমাদের আরো অতিথি আছেন, সময় বেশ কম, সুতরাং আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি। আপনার নামটা প্লিজ একটু বলে আপনার ঘটনায় চলে যাই আমরা। আপনি আরেকবার একটু আপনার নামটা বলতে হবে এবং কোথা থেকে এসেছেন। আমার নাম রাইয়ান, আমি নটরডেম কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছি। ওকে, আমার ঘটনাটি ডিরেক্ট ঘটনাতে চলে যাই। আমার ঘটনাটি মূলত আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে শোনা। ফ্রেন্ডটি ছোটবেলা থেকে মাদ্রাসা পড়ে, ও এখনো মাদ্রাসায় অধ্যয়নরত আছে। তো ফ্রেন্ডটি যখন গ্রামে যায়, সে মাঝে মাঝে গ্রামে যেত। তো গ্রামে থেকে তার একটা ফ্রেন্ড থাকে, তার সাথে মাঝে মাঝে মাছ ধরতে যেত, ঝিলের ভিতর মাছ ধরতো। তো এই যে ট্যাটা বা কোচ টাইপের জিনিস দিয়ে ঝিলের ভিতর মাছ ধরতে যেত। তেমন একদিন হঠাৎ করে ওর যে ফ্রেন্ডটা ও ঢাকায় চলে আসে। তো ওই দিন রাত্রেবেলা ওই ফ্রেন্ডটাই আইসা ওকে বলতেছে যে দোস্ত আয় চল আমরা মাছ ধরতে যাই। এখন ওর কাছে খটকা লাগছে, এটা কেমন হইতে পারে যে আমার ফ্রেন্ড আজকে সকালে ঢাকায় চলে গেছে, ও এর ভিতরে আবার কিভাবে আসলো, খুবই অদ্ভুত একটা জিনিস। তারপর ও বলতেছে যে তারপর ও গেটটা খুলছে। গেটটা খোলার পর দেখতেছে যে ওর ফ্রেন্ডই একবারে ওই যে টাটা টাইপের নিয়ে দাঁড়ায় আছে, বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, কারণ ও এর আগেও মাদ্রাসা থাকতে এইসব জিনিসগুলো ফেস করছে। আচ্ছা, তারপর ও জামা টামা পরে ও একটা নিয়ে বের হয়ে গেছে। তো যাইতে যাইতে পরে নৌকা যেখানে ওরা উঠা যেখানে মানে ভিতর ঝিলের দিকে যাবে ওইখানে। তো আজকে এমন একটা ওর ফ্রেন্ডটা ও কখনো নৌকা চালাইতে পারতো না। তো আজকে ওই ফ্রেন্ডটা সে নৌকা চালাইতেছে, বলতেছে যে আচ্ছা আমি নৌকা চালাইতেছি তুই মাছ ধর। তারপর ওরা একটা টাইমে গিয়া মাঝখানে নদী প্রায় ঝিলের মাঝখানে যায়। যাওয়ার পরে প্রচন্ড মাছ ধরে, অনেকগুলা মাছ ধরে ওই দিন, অনেক মাছ ধরতেছে। তো তারপর হঠাৎ ওই যে ফ্রেন্ডটা যে বলতেছে যে আচ্ছা দোস্ত চলো আমরা ওই সাইডে যাই, একটা জংলা টাইপের ভিতর আছে, জংলা একটা ভিতরে। তো ওইদিকে মূলত ওই মানে কোন বসত বাড়ি নেই, একবারে জংলা অঞ্চল টাইপের, এখানে মানে একবার মানুষের বসবাস নাই। তো এখন ওই ফ্রেন্ডটা তো আগেই বুঝতে পারছে যে এটা তো মানুষ হইতে পারে না, কারণ আমার ফ্রেন্ড আজকে সকালেই গেছে, এটা কিভাবে হইতে পারে। ওর কাছে এটা খুবই একবার স্ট্রেঞ্জ বিষয়টা লাগতেছে। তারপরও বলতেছে যে না দোস্ত আমি এখন না, আমরা একটু পরে আসি, আমরা বসতির ওই সাইডটাই গিয়ে মাছ ধরে তারপর এই সাইডে আসি, এখনো তো অনেক রাত আছে বাকি আছে। তখন ওরা 2টা নাগাদ ওরা বের হয়েছিল এমন একটা টাইমে। তো তারপর ও অনেক জোরাজুরি করার পরে ও রাজি হওয়ার পরে ওরা ওই সাইডটাই গিয়ে মাছ ধরতেছে। তো বারবার শুধু এই যে ফ্রেন্ডটা বারবার বলতেছে যে ওর ভেস ধরে যে আসছে, যে বারবার বলতেছে যে আচ্ছা চলো না আমরা ওই সাইডে যাই, ওই সাইডে গিয়ে একটু মাছ ধরে আবার এই সাইডে আবার আসি। বারবার ওকে কনভিন্স করে ওই সাইডে নিয়ে যেতে চাইছে, এমন অবস্থা। কিন্তু ও তো একবার স্টেট কারণে বুঝতে পারছে যে এটা মানুষের জিন বা বদ টাইপের কিছু একটা হতে পারে। তারপর ও ওই যখন মাছ ধরতেছে ও সোজা একবার বৈশা তাকায় রয়েছে ওর দিকে, সোজা দৃষ্টিতে ওর দিকে তাকায় রয়েছে। তো তাকায় রয়েছে পরে ও এখন তো অবাক হয়ে ও বুঝতে পারতেছে যে তাকায় রয়েছে। আর এমন রাসেল একটা পয়েন্ট হলো যে কোনো বদ টাইপ জিন বা কোনো কিছু যদি মানুষের ভেস বা কোনো একটা প্রাণীর ভেস ধরে যদি আসে, সে ওইভাবে যদি একটা মানুষ যদি তার দিকে ওই এক পলক দৃষ্টিতে তাকায়, সে কিন্তু চেঞ্জ করতে পারে না, সাথে সাথে কিন্তু সে চেঞ্জ করে গিয়ে সে ভ্যানিশ হয়ে গিয়া করতে পারে না, তার কিন্তু সময় লাগে বা একটু লাগে। তো ও একই পলক ভাবে তাকায় রয়েছে ওর দিকে, ও ওই ভেস চেঞ্জ করতে পারতেছে না, এমন একটা অবস্থা। কিন্তু কনভিন্স করছে আচ্ছা ওই একটা মাছ চলে যেতেছে, কিন্তু ওরও চাইতেছে যে ও অন্যদিকে তাকাক। হ্যাঁ, এই সুযোগটা চাইতেছে যে আমি ওই যে জিন টাইপের বা বট টাইপের যে জিনিসটা ও যাতে উঠে গিয়ে ভ্যানিশ
এসে ওর একটা ক্ষতি করতে পারে, কিন্তু একটা টাইমে গিয়া করতে পারতেছে না। তারপর এক দিশে তাকে রয়েছে, তারপর এমন প্রায় এরকম করতে করতে প্রায় 3টা 3:30টার দিকে চলে গেছে এরকমের। তারপর কথা চলতেছে, তারপর ঠিক ফজরের আগে ঠিক আগে আধা ঘন্টা বা এরকম আগে, তখন ওই যে জিনটা বা খারাপ জিনটা ও বলতেছে যাচ্ছে আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমি ভুল করছি, আপনার সাথে এসে আমি ভুল করছি, আমি আপনাকে ক্ষতি করতে চাইছি। তারপর ওই ফ্রেন্ডটা জিজ্ঞেস করতেছে আচ্ছা তুমি আমার কেন ক্ষতি করতে চাইছো? তা বলতেছে দেখেন আপনারা প্রতিদিন মাছ ধরে নিয়ে যান আর আমরা ওইখানে মাছ খাই, আপনাদের জন্য আমরা কম মাছ পাই এখানে, আপনারা আসেন দেখে আমাদের পোষায় না প্রতিদিন, এই কারণে চাইছি আজকে আপনার ফ্রেন্ডটা নাই, ওর ফ্রেন্ডের আপনার ওই ফ্রেন্ডের ফেস নিয়ে গিয়ে আপনাকে একটা ক্ষতি করতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে মাছ ধরার এই ঘটনাগুলো আমরা অনেকেই শুনেছি, বহুল প্রচলিত ঘটনা, এবং এই ঘটনাগুলোর ব্যাখ্যা আসলে নাই, এবং আশা করছি যে আপনারা এনজয় করেছেন। তো শুরু করছি ঘটনা। হ্যালো রাসেল ভাই, নিশ্চয়ই ভালো আছেন? অনেকদিন পর আবারও ভূত এফএম এ ঘটনা লিখছি। আমার নাম অর্ণা, আমার বাসা ময়মনসিং। ব্যস্ততার কারণে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই আমি চাইছি ঘটনাটি ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন। ঘটনাটি আমার মামার সাথে আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা। মামা তখন ইংল্যান্ডে থাকতেন। ইংল্যান্ডের লুটন শহরের ছোটখাটো একটি বাংলোর মতো একটি বাড়িতে একাই তিনি থাকতেন। বাড়িটা ঠিক পাশেই ছিল একটা লেক। লেকের উল্টো দিকে রয়েছে একটি কবরস্থান। হাজার হাজার মৃতদেহের কফিন সেখানে শোয়ানো ছিল। মামার বাসার জানলা দিয়ে যে গ্রেভিয়ারটা ছিল সেটা স্পষ্ট দেখা যেত। এমনকি মামার বিছানা থেকেও দূর থেকে দেখলেও বোঝা যায় জায়গাটা ভীষণ নির্জন, গা ছমছমে। কিন্তু মামা নির্জন পরিবেশ খুব ভালোবাসতেন এবং বেশিরভাগ সময় একাই কাটাতেন। একদিন রাতের বেলা আনুমানিক 11টা-12টার দিকে মামা হাঁটতে হাঁটতে আনমনা হয়ে সেই লি গ্রেভের দিকে চলে যান। আকাশে চাঁদ ছিল, আশেপাশে হালকা বাতাস বইছিল। মামা মনে মনে বেশ শান্তিপূর্ণ একটা অনুভূতি পেতে লাগলেন। এক সময় মামা স্মোক করার জন্য প্যাকেট থেকে সিগারেট বের করেছেন, কিন্তু তখনই পকেটে হাত দিয়ে দেখেন লাইটার আনতে তিনি ভুলে গেছেন। তাই মামা বাড়ির দিকে পা বাড়ালেন লাইটার আনার জন্য। কিন্তু যখনই তিনি পা বাড়িয়েছেন তখনই দেখতে পেলেন তার থেকে কিছুটা দূরে গ্রেভইয়ার্ডের ভেতরে সাদা গাউন পরা একটা মেয়ে মামার দিকে হেঁটে আসছে। মামা মেয়েটাকে দেখে ভাবলেন হয়তো আশেপাশের কোনো বাড়ি থেকে সে হাঁটতে হাঁটতে এদিকটায় এসেছে। মেয়েটা মামার কাছে এসেই মামাকে তাদের ভাষায় বলল, লাইটার চাই। মামা অপ্রস্তুত হয়ে বললেন, হ্যাঁ, কিন্তু আপনি? মামার কথা শেষ হওয়ার আগেই মেয়েটি মামার দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল তার নাম রিয়ানা। সে মামাকে কবরস্থানের কোনো একটা জায়গায় ইশারা করে দেখিয়ে বলল, এইখানেই আমার বাড়ি। মামা বিষয়টা খুব স্বাভাবিকভাবে নিলেন। মামার সাথে মেয়েটি অনেকক্ষণ কথা হয়। এভাবেই গল্প করতে করতে মামার সাথে রিয়ানার ভালো বন্ধুত্ব হয়ে যায়। এক পর্যায়ে রিয়ানা মামাকে বলে আজ তার জন্মদিন এবং মামাকে তার জন্মদিনের পার্টিতে তার সাথে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। মামা প্রথমে তার সাথে যেতে রাজি না হলেও পরে তিনি রিয়ানার সাথে হাঁটতে লাগলেন রিয়ানার বাড়ির দিকে। রিয়ানা মামা থেকে এক কদম পিছিয়ে হাঁটছিল। হঠাৎ মামা খেয়াল করলেন তিনি কবরস্থানে ঠিক মাঝ বরাবর হাঁটছেন। দুপাশে সারি সারি কবর স্পষ্ট দেখা যাচ্ছে চাঁদের আলোয়। একটা সময় তার মনে হলো তিনি একাই হেঁটে চলেছেন। পেছন দিকে তাকাতেই মামা দেখলেন মেয়েটি নেই। মামার বুক ধক করে উঠল। মামা বুঝলেন তিনি খারাপ কোনো কিছুর কবলে পড়েছেন। তাই তিনি কোনো কিছু না ভেবেই প্রাণপণে দৌড়াতে লাগলেন। তার পা যেন চলছিল না। দৌড়াতে দৌড়াতে একসময় হোঁচট খেয়ে একটা গর্তের ভেতরে পড়ে গেলেন মামা। সেটি ছিল একটি ভাঙা কবর। চাঁদের আলোয় মামা দেখলেন তিনি একটা ভাঙা কফিনের ওপর পড়ে আছেন। হাতে ভর দিয়ে উঠতে যাবেন এমন সময় কফিনটা আরো ভেঙে গেল এবং পচে যাওয়া একটা মৃতদেহর পেটের ভেতর হাতটি ঢুকে গেল। মৃতদেহটি একটি মেয়ের ছিল, স্পষ্ট সেটা বুঝতে পারলেন মামা। মামা কোনোভাবে মাটি আঁকড়ে ধরে
কবর থেকে বের হওয়ার চেষ্টা করতে লাগলেন, কিন্তু তার পা দুটো যেন অবশ আর দুর্বল হয়ে আসছিল। মামা চিৎকার করতে লাগলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। একসময় মামা ইট সিমেন্টের তৈরি একটা শক্ত কিছুর ওপর ভর দিয়ে কবর থেকে উঠতে যাবেন, ঠিক তখনই মামা অনুভব করলেন কেউ তার পা টেনে ধরেছে। মামা তাকিয়ে দেখলেন সেই মাংস খসে যাওয়া লাশটি কফিনের ওপরে বসে তার পা টানছে। এই দৃশ্যটি মামা সহ্য করতে না পেরে প্রাণপণ চিৎকার দিয়ে কবরের ভেতরে জ্ঞান হারান। সকালে মামার জ্ঞান ফেরে, এবং জ্ঞান ফেরার পর মামা দেখলেন তিনি তার নিজের ঘরে, কিছু লোক এবং পুলিশও রয়েছে সাথে। কবরস্থানের দুজন সিকিউরিটি মামার চিৎকার শুনে গিয়ে দেখে মামা কবরের ভেতর পড়ে আছেন এবং মামাকে কবর থেকে তুলে আনেন। পরবর্তীতে মামা পুলিশের কাছে বিষয়টি জানান। পুলিশ এবং কবরস্থানের সিকিউরিটি ও মামা আবার ওই কবরস্থানে যায় এবং মামা যে কবরে পড়েছিলেন তার সামনে তারা গিয়ে পৌঁছায়। কবরের কাছে যেতেই মামা লক্ষ্য করলেন একটা পাথরের সাইনবোর্ডে লেখা, খোদাই করে লেখা, রিয়ানা স্মিথ, 1985 to 2005। পরে জানতে পারলেন কবরস্থানটি সবসময় তালা বন্ধ থাকে, কিন্তু সেদিন মামা কি কবরস্থানের ভেতরে চলে গিয়েছিলেন, আর কবরস্থানের ভেতরের মৃত মেয়েটি কেন তাকে ডাকেনি, ডেকে নিয়ে গিয়েছিল। এই ছিল ঘটনা। ভালো লাগলে শেয়ার করুন। এখানে আমার কিছু কথা আছে, আর সে কথাটি হচ্ছে এই যে কবরস্থানে মেয়েটি নিয়ে গেল, এটি খুব একটা স্বাভাবিক ঘটনা। এরকম ধরনের ঘটনা ঘটতেই পারে। যদি পৃথিবীতে জিন বলে কোনো কিছু এক্সিস্ট করে, তাহলে এই ধরনের ঘটনা তো ঘটতেই পারে। আপনারা আগেও শুনেছেন, ভূত এফএমে যারা এসছেন তাদের কথার সূত্র ধরেই বলছি। মুশকিলটা হচ্ছে যে এই যে মামা দেখলেন যে তার পা টেনে ধরেছে, বা তিনি একটা কবরের মধ্যে পড়ে গেছেন, তার পেটের মধ্যে হাত ঢুকে গেছে, কবরের উপরে পড়লেন, কবরটা ভাঙা ছিল, মানে কফিনটা ভাঙা ছিল, মৃত দেহ পচে গিয়েছিল, পেটের ভেতরে হাত চলে গিয়েছিল, সে কারণেই সব ঠিক আছে। কিন্তু এই যে যেটা এই রিয়ানা উঠে বসলো কফিনের ওপরে এবং তারপরে তার পা টেনে ধরলো, আমার প্রশ্ন হচ্ছে এইটুকু ঘটনা, এই পরের অংশটুকু মামা কি ভয়ে সেন্সলেস হয়ে যাওয়ার পরে স্বপ্নে দেখেছেন, নাকি বাস্তবেও এই ঘটনা ঘটা সম্ভব? এই প্রশ্নটা রাখার জন্যই এই ঘটনাটি পড়া, এবং এই প্রশ্নের উত্তর দিবেন আপনারা, কারণ আপনারা, আমি বিশ্বাস করি, আমার চাইতে অনেক বেশি জানেন। আমি শুধুমাত্র আপনাদের জানা, আপনাদের লেখা, আপনাদের বলা ঘটনাগুলো সবার সাথে শেয়ার করি। সো এই প্রশ্নের উত্তর দিতে আপনি আমাদের যে পোস্ট আছে সেই পোস্টের নিচে গিয়ে লিখতে পারেন, এবং আপনাদের সেই কমেন্টগুলো, মূল্যবান কমেন্টগুলো থেকে হয়তো নতুন কোনো তথ্য বেরিয়ে আসতে পারে। এই মুহূর্তে একজন প্রিয় আমাদের একজন শিক্ষক, আমাদের নানান ধরনের ঘটনা নানান জায়গা থেকে আসে, তো আমাদের একজন শিক্ষক, আমার শিক্ষক না কিন্তু আমিও একজন ইউনিভার্সিটির ছাত্র হিসেবে তিনি আমারও টিচার, আমারও স্যার, তো তিনি ঘটনা পাঠিয়েছেন, আমি সেই ঘটনাটি আপনাদের পড়ে শোনাতে চাই। তো বিশ্ববিদ্যালয় নিয়ে বা ইউনিভার্সিটি নিয়ে অনেক ধরনের ঘটনা আমরা শুনি। তো স্যার একটা ঘটনা পাঠিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। যে আমি জানি যে আপনারা আমার শিক্ষকদের দিয়ে যতটুকু বুঝি যে আপনারা প্রচন্ড রকমের ব্যস্ত থাকতে হয়, তার মধ্যেও যে লিখে পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। আমি সত্যি অনেক এটা অনেক বড় ইন্সপিরেশন প্রতিষ্ঠানের জন্য। তো আমি পড়ে শোনাচ্ছি আপনাদের জন্য ঘটনাটি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, আপনাদেরকেও সালাম। নিশ্চয়ই ভালো আছেন। আমি বিগত আগস্ট 2011 সাল থেকে ভূত এফএম প্রোগ্রাম শুনি, নিয়মিত না হলেও বেশিরভাগ সময়। আমার এই ঘটনাটা ভূতের না, ভয়ের বা ভয়েরও না, কিন্তু একটি সত্যিকারের গল্প। যদি যোগ্যতার বিচারে আপনার অনুষ্ঠানে যোগ্য মনে হয় তবেই প্রচার করবেন। সঙ্গত কারণেই আমি আমার নাম লিখছি না, স্টুডিওতে আসতে পারবো না, তবে মেইলের শেষে সিগনেচার পেয়ে যাবেন। ঘটনাটায় আসি।
সবেমাত্র পিএইচডি করে দেশে ফিরেছি। অনেক অনেক কাজ করব ভেবে সারাদিন ডিপার্টমেন্টে থাকি। কাজের কাজ যা হয় তা বিকেল বেলা থেকে শুরু হয়। সকালবেলা আমার মাথা পুরোই ফাঁকা থাকে। কাজের গতি আসে সূর্যি মামা যত বেশি পশ্চিমে হেলতে থাকে। হেলতে হেলতে যখন লাল আভা দিয়ে শেষ হয় তখন পেপার লেখার কাজ স্পিড বেড়ে যায়। এমনি একদিন কাজ করে কিছুটা ক্লান্তি চলে আসে। এক সময় নেটে সার্চ করে ভূত এফএমের পুরনো এপিসোডগুলো ডাউনলোড করে শুনি ক্লান্তি দূর করতে। তখন আমার রুমটা ছিল বিভাগীয় অফিস রুমের পরের একটি রুম। সন্ধ্যার পর একেবারে নির্জন, কোথাও কেউ নেই। সারা বিল্ডিং এ আমি ছাড়া। আমি ছোটবেলা থেকেই সাহসী, তাই ভয় আমার কম। এমন সময় খুব বিশ্রী ওই দিন বিধিবাম ডেস্কটপে লো ভলিউমে ভূত এফএম চলছে। আমি ল্যাপটপে একটা পেপারের কাজ করছি, বেশ মনোযোগ দিয়ে একটা ফিগার ড্র করছি। এমন সময় খুব বিশ্রী একটা গন্ধ এসে আমার নাকে লাগলো। অনেকক্ষণ চুপ করে বসে চিন্তা করতে লাগলাম আর মনে মনে খুঁজতে লাগলাম গন্ধটা কিসের। এত বিশ্রী টাইপের গন্ধ তো এখানে আসার কথা না, মাংস পচা গন্ধ। চেয়ার থেকে উঠে গন্ধটার অবস্থান খুঁজতে লাগলাম। করিডোর ধরে হেঁটে হেঁটে কিছুই পেলাম না। রুমে আসলাম, কিছুই পেলাম না। কিন্তু একটা আশ্চর্য জিনিস চোখে পড়ল। রুমে যে তালাটা লাগানো থাকে সেটি খুব জোরে নড়ছে, অথচ বাতাস স্থবির। আর বাইরে গিয়ে খুঁজতে লাগলাম বাতাস কেমন বা গন্ধই বা কোত্থেকে আসবে। পেলাম না। কিন্তু বাইরের একটা তালা খুব জোরে নড়ছে। গন্ধটা ক্রমেই বাড়ছে, মাংস পচা গন্ধটা ক্রমেই বাড়ছে। আমি কিছুটা ভয় পেলাম। চেয়ারে গিয়ে বসলাম। মনে মনে ভাবতে লাগলাম কি হচ্ছে এসব। আমি জোরে জোরে বলতে লাগলাম, তুমি যেই হও না কেন সামনে আসো, অথবা আমার রুমে তোমার কি দরকার, তুমি রুমে থাকো, আমি বাসায় যাই। ল্যাপটপটা অফ করলাম। ভাবতে লাগলাম যদি ধুম করে ল্যাপটপে জোরে আঘাত করে তাহলে সব কাজ, পিএইচডির সব ডকুমেন্ট, কিছু কাজ আধা আধি করে সব নষ্ট হয়ে যাবে। ডেস্কটপ কম্পিউটারটা অফ করে রুমে তালা দিয়ে বাইরে আসলাম। মোবাইলের ছোট লাইট অন করে করিডোর দিয়ে লাইট অফ করতে করতে দ্রুত পদে 4 তলা থেকে নিচে নেমে আসলাম। এখানে শেষ হলে হয়তো ভালোই হতো, আমিও স্বস্তিতে চলে আসতে পারতাম। তা না, আমি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই একজন রিক্সাওয়ালা তার রিক্সা চালিয়ে আমার কাছে এসে বললেন, স্যার চলেন। ভয় পেলেন? আমি কিছু বললাম না। সে আরো জিজ্ঞেস করলো, আপনি কি ভয় পেলেন? ভয়ের কিছু নেই, ওনারা বাইরের কাউকে কিছু করবেন না, কোনো ক্ষতি করবে না। আপনারা তো বাইরের লোক, কারো কোনো ক্ষতি করে নাই, কোনো সমস্যা নাই। ওনারা অনেকদিন ধরে এইখানে আছেন, কোনো ক্ষতি করে না। কথা বলতে বলতে দ্রুত রিক্সা চালাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করি নাই বা বলি নাই কই যাব। রিক্সা তখন আমাদের ভিসি স্যারের বাংলো পার হয়ে গেটের কাছাকাছি। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি বলতে চাইছেন? কেন আমাকে ভয়ের কথা জিজ্ঞেস করলেন? সে উত্তরে যা বলল, আপনি যা বোঝার বুঝে নেন, আপনি যা ভাবছেন আমি তাই বলছি। আমাদের বাড়িটা ছিল আপনাদের বিল্ডিংটা যেখানে ঠিক সেখানেই। ভার্সিটি দখল করে নেয়ার পরে আমরা টুকের বাজার চলে যাই। কথা বাড়ালাম না। ততক্ষণে সে গেট পার হয়ে মূল রাস্তায়। তখনও সে আমাকে জিজ্ঞেস করেনি কোথায় যাব। সে তপবনের রাস্তায় ঢুকে মসজিদের সামনে এসে জিজ্ঞেস করে বলল, এখন যেতে পারবেন নাকি? না, সামনে যাব। তপবনের রাস্তাটা তখন ভালো নয়, ইটের টুকরি দিয়ে রাস্তাটা অসমতল করে রাখা। ঝাঁকুনি খেয়ে খেয়ে বাসায় যেতে হবে, তাই নেমে পড়লাম। তাকে 10 টাকার একটা নোট হাতে দিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি করে বুঝলেন আমি তপবন আসবো? সে কোনো উত্তর না দিয়ে রিক্সা ঘুরিয়ে উল্টো পথে চলে গেল। আমি মনে মনে রিক্সাওয়ালাকে অনেকদিন ইউনিভার্সিটিতে খুঁজেছি, পাইনি। এই ঘটনার কোনো সুরাহা করতে পারিনি। পরবর্তীতে বেশ কয়েকদিন সন্ধ্যার পর থাকতাম না। কয়েকদিন যেতে না যেতেই ভুলে যাই। মাঝে মাঝে মনে হলে আজও গায়ে কাটা দেয়।
আপনারা নিশ্চয়ই অনেকেই এর মধ্যে ধরে ফেলেছেন কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি, এবং তিনি একজন প্রফেসর। আপনারা সবাই সেটাও আজ করতে পেরেছেন। এবং তিনি তার পিএইচডি শেষ করে তারপরে তিনি যখন কাজ করছিলেন তখন এই ঘটনাটি ঘটে। এবং যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা তিনি তাকে অনেক অনেক শ্রদ্ধা এবং অনেক অনেক সম্মান, এবং সেই সাথে যারা আরো আমাদের শিক্ষক যারা শুনছেন তাদেরকে বলবো যে আপনারা চমৎকার লেখেন, একদম কম। তো আজকে শুরু করতে চাই ইমেইল দিয়ে, এবং এবছরের নিয়মই হচ্ছে ইমেইল দিয়ে ঘটনা শুরু, ভূত এফএম শুরু। তো ইমেইলের ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। আমি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। জানি আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না। আমি হামিম, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট সিভিলের ছাত্র। পড়াশোনায় ব্যস্ত থাকার কারণে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই আমি চাই আমার ঘটনাটি আপনি পড়ে শোনান। সরাসরি আমার ঘটনায় চলে যাই। এই ঘটনাটি ঘটে আমার এক শ্রদ্ধেয় শিক্ষকের সাথে। আমি তখন নবম শ্রেণীর ছাত্র। এক রাতে উনি ওনার এক আত্মীয়র অসুস্থতার সংবাদ পেয়ে আত্মীয়র বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তখন রাত প্রায় 8টা। দ্রুত যাওয়ার জন্য তার বাইসাইকেল নিয়ে সংক্ষিপ্ত রাস্তাতে বেছে নেন। আমি আগে রাস্তার কিছুটা বর্ণনা দিই। রাস্তা ছিল বড় একটা বাগানের মধ্য দিয়ে। রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পর ডান দিকে শিব মন্দির, তার পাশেই তার কাটা গেট দিয়ে ঘেরা একটি আম বাগান। বাগানের ঠিক বিপরীতে ছিল একটি বড় দিঘি। শিব মন্দির পার হওয়ার পর থেকেই ওনার মনের ভেতরে একটা অস্বস্তির সৃষ্টি হয়। আম বাগান পার হওয়ার পরই ডান পাশে আছে বেশ কয়েকটি পুরনো বট গাছ, এবং তারপর রাস্তাটা বামে মোড় নেয়। ঠিক ওই মোড়টি পার হওয়ার সময় তার বাইসাইকেলের নিচে একটি বড় সাপের মৃত্যু ঘটে। তিনি সাপটিকে লক্ষ্য করে চিনতে পারেন, কারণ ওই সাপ ছিল সেই সাপ যেটিকে তিনি তার আশেপাশেই প্রায় দেখতে পেতেন। বলে রাখা ভালো, স্যারের ছিল তুলা রাশি। তিনি কিছুটা আশ্চর্য হন, অবাক হয়ে যান, কিন্তু ব্যস্ততার কারণে তিনি আবার চলতে শুরু করেন। ওখান থেকে কিছু দূর যাওয়ার পরেই খ্রিস্টানদের একটা কবরস্থান রয়েছে, এবং বলে রাখা ভালো যে কবরস্থানের পাশে ছিল লম্বা একটি বাঁশঝাড়। উনি কবরস্থানটি পার হওয়ার সময় খেয়াল করেন যে ভয়ানক কণ্ঠে কে যেন হাসছে, এবং করুণ সুরে পাখি জাতীয় কোনো প্রাণী ডাকছে। তিনি সামান্য ভয় পাওয়ার কারণে পেছনে না তাকিয়ে দ্রুত সাইকেল চালিয়ে সামনে চলে যান। তার আত্মীয়র বাড়িতে কাজ শেষ করতে করতে অনেক রাত হয়। পরবর্তী দিন ওনার স্কুল থাকায় উনি ওই রাতে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। তখন রাত প্রায় 11:30। চারিদিক নিস্তব্ধ। রীতিমতো তিনি তার সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। যখন কবরস্থানের কাছে পৌঁছলেন তখন তিনি ওই মৃত সাপটিকে আবার দেখতে পেলেন, যদিও তিনি মৃত সাপটিকে আসার সময় ওই স্থান থেকে অনেকটা দূরে বট গাছের কাছে মৃত অবস্থায় দেখেছিলেন। তখন রীতিমতো অবাক হন, মনে মনে ভাবতে লাগলেন এ কি করে সম্ভব। যখন তিনি কবরস্থান পার হচ্ছিলেন এবং তখন তিনি আবারও শুনতে পান সেই করুণ সুর, সেই কান্না, এবং তাকে যেন আরো কেউ পেছন থেকে ডাকছিল। তিনি দ্রুত সাইকেল চালানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। তিনি বুঝতে পারেন যে সাইকেলটা হঠাৎ করে অনেক ভারী হয়ে গেছে। তিনি ফিল করেন যে তার সাইকেলের পেছনে কেউ আছে। তিনি ভয় পেয়ে আরো জোরে সাইকেল চালাতে চেষ্টা করেন, কিন্তু বুঝতে পারলেন তার সাইকেল সেভাবে জোরে চলছে না। এইভাবেই শিব মন্দিরের কাছাকাছি আসার পর ঝাঁকুনি দিয়ে সাইকেল সহ তিনি মাটিতে পড়ে যান। তখনই পেছনের দিকে তাকিয়ে দেখেন খুব কুৎসিত বিভৎস কালো চেহারার লম্বা একজন তার কাটা ঘেরা ডিঙিয়ে পার হচ্ছে। বলে রাখা ভালো, তার ঘেরা সেই জায়গাটি 5-7 ফিট উঁচু ছিল। তিনি ডানে তাকিয়ে দেখেন একটা সাদা মাথাবিহীন ঘোড়া খুব দ্রুত বেগে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু তার মনে হলো ঘোড়াটি যেন মন্দির সংলগ্ন, মন্দিরটি ক্রস করার সাহস পেল না, এবং ঘোড়াটি মন্দিরের একটু দূরে অদৃশ্য হয়ে গেল। তিনি খুব ভালোভাবে ঘোড়াটি দেখতে পান, কারণ সাদা ঘোড়াটির গা থেকে সাদা আলোর জ্যোতি বের হচ্ছিল। ঘোড়াটি চলে যাওয়ার পর ঘোড়াটির ফেলে যাওয়া ঠান্ডা বাতাস তিনি তার গায়ে অনুভব করলেন।
এই দৃশ্যের পর তিনি আর সেখানে স্থির থাকতে পারলেন না। তিনি সাইকেল ফেলে প্রাণপণে ছুটতে শুরু করলেন এবং বাড়ি পৌঁছেই অজ্ঞান হয়ে গেলেন। পরের দিন তার জ্ঞান ফেরার পর তার কাছ থেকে আমরা পুরো ঘটনাটি জানতে পারি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্যার প্রায় 1 মাস জ্বরে ছোঁয়া পোকার পর মারা যান। একটা কথা বলা জরুরি, মৃত্যুর আগে স্যার খুব শুকিয়ে গিয়েছিলেন এবং তার গায়ের রং খুবই কালো হয়ে গিয়েছিল। এই ছিল আমার ঘটনা, যার ব্যাখ্যা আমি আজও পেলাম না। যদি ভালো লাগে তবে পড়ে শোনাবেন, আশা করি সবার ভালো লাগবে। আমার কাছে আরো ঘটনা আছে, পরে পাঠাবো। তো আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম। আমরা চলে যাব পরবর্তী ঘটনা, এবং এটি একটা ইমেইল, যে ইমেইলটা আমি আপনাকে পড়ে শোনাতে চাই এবং আশা করছি যে ইমেইলটাও অনেক বেশি ভালো লাগবে আপনাদের। তো যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি শফকাত আলামিন আলী, আমি খুলনাতে থাকি। অনেকদিন ধরে ভাবছি ঘটনাটা শেয়ার করব, কিন্তু সময়ের অভাবে লিখতে পারিনি, আর এত দূর থেকে স্টুডিওতে গিয়ে বলা সম্ভব না। তাই যদি ভালো লাগে ঘটনাটি পড়ে শোনাবেন। ঘটনাটি আমার সাথে ঘটেছিল 13 মার্চ 2015। দিনটি ছিল শুক্রবার। ঘটনাটি ঘটেছিল বগুড়াতে। আমি পাটের ব্যবসা করাতে পাট নিয়ে প্রায় বগুড়ায় যাওয়া লাগতো। ঘটনাটি যেখানে ঘটেছে সেই জায়গাটির নাম আমি বলছি না, তবে সেটি বগুড়া শহর থেকে 35 থেকে 40 কিলোমিটার ভেতরে, জয়পুর হাটের কিছুটা আগে। জুট মিলটার বর্ণনা একটু দেই। চারপাশে একদম ফাঁকা ধানের জমি, মাছের ঘের। যতদূর পর্যন্ত চোখ যায় কোনো বাড়ি ঘর দেখা যায় না। আমি গিয়ে জুট মিলের গেস্ট রুমে থাকতাম। গেস্ট রুম মিলের ভেতরেই ছিল। জুট মিলের সঙ্গে ছিল ইটের ভাটা, দুটোই এক মালিকের। মিলের মেশিন চলার কারণে শব্দ হচ্ছিল বলে ঘুম আসছিল না। তখন সময় প্রায় রাত 11:30টার বেশি হবে। আমি মিলের ভেতর থেকে বের হয়ে ইটের ভাটার দিকে গেলাম। ভাটাটা ছিল একদম অন্ধকার। শুধুমাত্র ভাটার ভেতরে ভাটার অফিসের সামনে একটা লাইট জ্বলছিল। অফিসের সামনে ছিল একটা বড় গাছ এবং গাছটির চারপাশ ছিল ইট দিয়ে বাঁধানো। আমি গিয়ে সেই বাঁধানো গাছটির নিচে বসলাম এবং ফোনটা পকেট থেকে বের করে ফেসবুকিং করছিলাম। চারিদিক অন্ধকার এবং মিলের ভেতরে মেশিন চলার শব্দ সহ পাশ থেকে ঝিঝি পোকার শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার কেমন যেন একটু ভয় লাগছিল। এজন্য আমি পকেট থেকে একটা সিগারেট বের করে ধরলাম। ভাবলাম সিগারেট শেষ করে গিয়ে শুয়ে পড়ব। তাছাড়া জুট মিলের ভেতর তো আর সিগারেট খাওয়া যাবে না। এই ভেবে সিগারেটের অর্ধেক শেষ করে আমি উঠে দাঁড়ালাম। ভাবলাম বাকি সিগারেটটা রাস্তা দিয়ে খেতে খেতে যাই। তাছাড়া আমার শরীরটা কেমন যেন ভার ভার লাগছিল। আমি 8 থেকে 10 পা সামনে এগুতে হঠাৎ শুনতে পেলাম কেউ আমাকে পেছন থেকে ডাকছে, এই যে ভাই একটু দাঁড়ান। আমি পেছনে তাকাতে লাগলাম। দেখলাম সাদা পোশাক পরা একটা লোক আমার দিকে হেঁটে আসছে। আমি ভাবলাম কি না কি হবে, এই ভেবে সিগারেটটা ফেলে দিলাম। লোকটি আমার কাছে এসে জিজ্ঞেস করলো, কেমন আছেন আপনি? আমি বললাম ভালো। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে চেনেন নাকি? লোকটি বলল, আজ থেকে 40 দিন আগে আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আপনি আমাকে বগুড়া শহরের 7 মাথায় একটা হোটেল থেকে রাতের খাবার খাইয়েছিলেন। তখন আমার মনে পড়ল এর আগের বার যখন বগুড়া এসেছিলাম তখন প্রায় রাত 1:45 মতো বেজেছিল। গাড়ি থেকে নেমে কিছু দূর এগোতেই হঠাৎ পেছন থেকে একটা লোক আমার হাত ধরে বলল, আজ 2 দিন যাবৎ আমি কিছু খাই না, খুব ক্ষুধা লেগেছে। লোকটাকে দেখে আমার খুব মায়া লাগলো। আমি একটা হোটেল থেকে তাকে পেট ভরে খাওয়ালাম এবং খাওয়া শেষ হলে তাকে 50 টাকার একটা নোট দিয়ে আমি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। যাই হোক, ঘটনায় আসি। আমি তাকে দেখে জিজ্ঞেস করলাম, কেমন আছেন? লোকটি হেসে জবাব দিল, বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বললাম, জি আমি ভালো আছি।
তারপর লোকটি আমাকে বলল যে আমি গত 40 দিন ধরে আপনার অপেক্ষা করছিলাম। আমি জিজ্ঞেস করলাম কেন, কোনো দরকার আমাকে? লোকটি বলল না, এমনি দেখতে ইচ্ছে করছিল আপনাকে, কিন্তু আপনার এত রাতে একা একা এখানে আসাটা ঠিক হয়নি, খুব খারাপ করেছেন এত রাতে একা একা এসে। তারপর এই জায়গাটা ভালো না, আর দেরি করবেন না, সাবধানে যাবেন। আমি বললাম জি আচ্ছা। আমি 5-6 পা এগিয়ে কি মনে হতে পেছনে ফিরে তাকালাম। পেছনে তাকিয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। 30 কি 45 সেকেন্ডের ব্যবধান। আমি লোকটিকে আর খুঁজে পেলাম না। আশেপাশে অন্য কোনো রাস্তা নেই যে লোকটি সেই রাস্তা দিয়ে চলে যাবে। বিষয়টা কি হলো আমি ভাবছিলাম। হঠাৎ 4 জন লোক এসে আমাকে ঘিরে ধরল, বলল কাছে যা আছে দিয়ে দিতে। 2 জন আমার 2 হাত ধরলো, আমার গলায় খুর ধরলো এবং আমার পকেট হাতড়াচ্ছিল। পকেট থেকে মানি ব্যাগ, মোবাইল বের করে নিল, আর একটা ফোন আমার বাম হাতে ছিল। ফোনটা আমি ছাড়তে চাচ্ছিলাম না বলে একজন আমার হাতে খুর দিয়ে অনেকগুলো পোঁচ দেয়। আমার হাতের শিরা কেটে দরদর করে রক্ত বইতে শুরু করে। ওরা 4 জন আমার সবকিছু নিয়ে পালিয়ে যায়। আমার হাত থেকে এত পরিমাণে রক্ত বের হচ্ছিল যে মনে হচ্ছে এখনই মাথা ঘুরে মাটিতে পড়ে যাব। আমার চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা হয়ে আসছিল। আমি মাটিতে পড়ে যাব এমন সময় কে আমাকে এসে ধরে ফেললো। আমি লোকটির মুখের দিকে তাকিয়ে দেখলাম কিছুক্ষণ আগে আমি যে লোকটির সঙ্গে কথা বলছিলাম সেই লোকটি আমাকে ধরে রেখেছে। লোকটি আমাকে বলেছিলাম এত রাত্রে আপনার এখানে আসা ঠিক হয়নি। তারপর আমার আর কিছু মনে নেই। একটা সময় মনে হলো সেই লোকটি আমাকে বলছে আপনার মানি ব্যাগ আপনার বালিশের নিচে, আর মোবাইল 2টি আপনার প্যান্টের পকেটে। আর হ্যাঁ, এগুলো কারো সঙ্গে বলা বলি করবেন না, যাই ঘটেছে নিজের মধ্যে রাখবেন বলেই লোকটি আমাকে সালাম দিয়ে চলে গেল। আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে বসলাম এবং আমার বাঁ হাতে খুব ব্যথা অনুভব করছিলাম। হাতের দিকে তাকাতেই দেখলাম 9টি কাটা দাগ। কাটায় স্থানগুলো কেবল শুকোতে শুরু করেছে। আমি রীতিমতো চমকে উঠলাম। আমি তাড়াতাড়ি করে গেস্ট রুম থেকে বের হয়ে সেই জায়গায় গেলাম যেখানে আমার হাতে ছিনতাইকারীরা হাত কেটে দিয়েছিল। সেই জায়গাটি তখন রক্তে ভিজেছিল। আমি মিলের সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম রাতে আমাকে কেউ দিয়ে গিয়েছিল? উত্তরে সিকিউরিটি গার্ড যা বলল শুনে আমি একদম অবাক। সে বলল আপনি তো রাতে বেরই হননি। আমি যদি বের না হই তাহলে আমার হাতে কাটা খুরের দাগ কিভাবে আসলো, আর এই জায়গায় রক্তই বা কিভাবে আসলো? আমি দৌড়ে আবার রুমে আসলাম। দেখলাম বালিশের নিচে আমার মানি ব্যাগ আর হ্যাঙ্গারে ঝুলানো আমার প্যান্টের পকেটের মোবাইল 2টো রাখা আছে। আমি আর কিছু ভাবতে পারছিলাম না। আমি সারাদিন কাজে ব্যস্ত ছিলাম। কাজ শেষ হতে সন্ধ্যা হয়ে গেল। আমি 8:30 দিকে মিল থেকে বের হয়ে বাস কাউন্টারের উদ্দেশ্যে রওনা হলাম। কাউন্টারে টিকিট কাটলাম। আমার গাড়ি ছিল 11:45। আমি সময় কাটানোর জন্য বসে বসে পেপার পড়ছিলাম। হঠাৎ আমার চোখ পড়ল পুরনো এক পত্রিকার উপরে, যেখানে সেই লোকটির ছবি যে আমাকে বলেছিল এত রাত্রে একা আসা ঠিক হয়নি। আমি পত্রিকাটি হাতে নিয়ে খবরটি পড়তে রীতিমতো চমকে উঠলাম। পত্রিকাটি ছিল 1 ফেব্রুয়ারি 2015 তারিখের। খবরটি ছিল বগুড়া শহরের ট্রাক চাপায় ভিক্ষুকের মৃত্যু। ওই দিনের পর থেকে আজও প্রায় রাতে স্বপ্নের মধ্যে তার সঙ্গে আমার কুশল বিনিময় হয় এবং সে আমাকে অনেক বিপদে সাহায্য করে। এটাই আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরো ঘটনা আছে, সময় পেলে লিখে পাঠাবো। আমার ঘটনার প্রমাণস্বরূপ আমার হাতের কাটা দাগের ছবিগুলো পাঠালাম। শফকাত, আলামিন আলী, সেনহাটি, দিঘলিয়া, খুলনা। আমি প্রথমে এই ঘটনাটা যখন পড়ছিলাম তখন ভেবেছিলাম যে এই ভদ্রলোক হয়তো এই ছিনতাইয়ের এই গ্রুপটার সাথে হয়তো জড়িত। অনেকেই হয়তো ভেবে থাকবেন যে তিনি এসেছেন এবং তিনি এসে বলেছেন জায়গাটি ভালো না, এবং তারপরে মিথ্যে করে বলেছেন যে আপনার সঙ্গে আমার আগেও দেখা হয়েছিল, হোটেলে আপনি আমাকে ভাত খাইয়েছিলেন। তারপরে যেভাবে হয় আর কি, ছিনতাইগুলো যেভাবে হয়, যারা ছিনতাইকারীর কবলে পড়েছেন দেখবেন যে প্রথমে একটা পরিচয় দিয়ে বসেন। তো এইরকম একটা ঘটনা ঘটতেই পারে, কিন্তু যখন
মানে ভুলটা ভেঙে যায় যখন তার আস্তে আস্তে জ্ঞান ফিরছে এবং সেই লোকটি বলছেন যে তার বালিশের নিচে নাকি মানি ব্যাগ এবং তার মোবাইল নাকি তার প্যান্টের পকেটে। ঘটনাটা গোলমাল লেগে যায় সেখান থেকে। এরপরে আরো গোলমাল লাগে যখন দেখে যে সে ঘুম ভেঙে উঠছে তার রুমের ভেতর থেকেই, এবং যদি স্বপ্নও হয়, এটা পুরোটা স্বপ্ন হয় কারণ সিকিউরিটি গার্ড তাকে জানায় রাতের বেলায় সে বের হয়নি, তাহলে আবার ঘটনাটা গোলমাল লাগে হাতের কাটা দাগগুলো তাহলে কিভাবে এলো। আর হাতের কাটা দাগের ছবি তিনি আমাদের পাঠিয়েছেন, সেই ছবিগুলো আমি দেখেছি, এবং এই ঘটনাটা যদি আপনার সাথে সত্যিই ঘটে থাকে এবং আপনি যদি সত্যিই লিখে থাকেন তাহলে খুবই আশ্চর্যজনক এবং খুবই আশ্চর্যজনক। আমরা ম্যাক্সিমাম সময় যেটা হয় আমাদের ক্ষেত্রে যে কোনো ঘটনা বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত সেটা আমার নিজের সাথে না ঘটে। যখন আমার নিজের সাথে ঘটে তখন খুব একটা স্বাভাবিক ঘটনা আমাদের কাছে অস্বাভাবিক লাগে। আমরা একটা ইমেইলে চলে যাব এবং সেই ইমেইলটি লিখেছেন আমাদের একজন লিসেনার এবং তার ইমেইলটা পড়বো আমরা। তো যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সজল, বাড়ি কুমিল্লা, বর্তমানে কাতার প্রবাসী, তাই আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না। ঘটনাটি 2015 সালের শেষের দিকে। প্রায় 8 বছর মালয়েশিয়া থেকে দেশে আসার ইচ্ছে, মানে কিছু একটা করবো এরকম একটা ইচ্ছে ছিল, তাই ফার্মাসিস্ট কোর্স করতে ভর্তি হলাম। সাথে হাতে কলমে শেখার জন্য একটা ফার্মেসিতেও আমি যোগ দিলাম। তো যার কাছে আমি শিখতাম তিনি ডাক্তার নন, তবে তার যশ ভালো থাকার কারণে তাকে সবাই ডাক্তার বলেই ডাকত, আমিও ডাক্তার আঙ্কেল বলেই ডাকতাম। তো একদিন কথায় কথায় তিনি বলেন, জানো চিকিৎসা বিজ্ঞানের শুরুর দিকে আমেরিকায় এক ডাক্তার ছিল, তোমার বয়সী একজন সহকারী ছিল তার। তো রাতে সেই ডাক্তার সারা রাত চেম্বারে দরজা বন্ধ করে একলা সময় কাটাতো। এই সময় সে তার সাথে কাউকে রাখত না, এমনকি স্ত্রীকেও না। ডাক্তার সাহেব তার চেম্বারে সারা রাত কি করেন তা জানার জন্য সহকারী চেম্বারের দেয়ালে একটা ছিদ্র করে, যা সাধারণভাবে চোখে পড়ে না। রাতে ডাক্তার চেম্বারে প্রবেশ করার কিছুক্ষণ পর সহকারী ছিদ্রে চোখ রাখে এবং চেম্বারের ভেতরে সামান্য পরিমাণ আলোতে দেখতে পায় ডাক্তার সাহেব তার চেয়ারে বসে কথা বলছেন। তার আশেপাশে অনেক লোক, সামনে পেছনে ডানে বামে পুরো চেম্বার জুড়ে লোক কিচকিচ করছে। সামান্য পরিমাণ জায়গা খালি নেই, তাই সবাই সহকারীর দিকে তাকিয়ে আছে। এদের মধ্যে 3-4 জনকে তিনি চিনতে পারেন, যারা মাসখানেক আগে ডাক্তার সাহেবের কাছে মারা যায়। আমরা সারাদিন বিভিন্ন গল্প করি, তাই তখন কোনো প্রতিক্রিয়া হয়নি। সন্ধ্যা নামতেই ভয় শুরু হয়ে গেল। তো প্রতিদিনের মতো ডাক্তার আঙ্কেল 8টা বেজে চলে গেলেন, 8টা বাজতেই চলে গেলেন এবং আমি যাব 10টার দিকে। গ্রামের এলাকা লোকজন নেই বললেই চলে, মাঝে মাঝে 2-1 জন হাজির হয়। ক্যাশ ক্লোজিং করতে করতে সেদিন 10:30 বেজে যায়। আমি দোকান বন্ধ করছি কি এমন সময় এক লোক হন্তদন্ত হয়ে ছুটে এলো, ডাক্তার সাহেব তাড়াতাড়ি চলেন, আমার স্ত্রীর অবস্থা খুব খারাপ। লোকটার পরনে লুঙ্গি আর গেঞ্জি। এমনিতে অনেক রাত, তার উপর আমি ডাক্তারও না, তাই কি করব বুঝতে পারছিলাম না। ডাক্তার আঙ্কেলকে কল করলাম, কিন্তু তার নাম্বারও বন্ধ। শেষ পর্যন্ত নিজেই ব্যাগ হাতে রওনা হলাম। লোকটি যেই রাস্তা দিয়ে যাচ্ছে তা আমার পরিচিত, এই রাস্তা দিয়েই আমার নানা বাড়ি যেতে হয়। কিছু দূর যাওয়ার পর লোকটা যে বাড়িতে থাকতো সেটাও আমার পরিচিত। বাড়ির একদিকে বেশ কিছু কবর, আমরা স্থানটিকে কবরস্থান বলেই জানি, কিন্তু এই বাড়িতে কেউ থাকে বলে জানতাম না, তাই অবাক হলাম। লোকটার পেছন পেছন ঢুকলাম আমি। ভালো মতো দেখলাম একটা পুরাতন চৌকির ওপর একজন মহিলা অচেতন হয়ে পড়ে আছে। বয়স 30 থেকে 32 হবে। গায়ের রং কালচে শ্যামলা আর খুবই শুকনা। এরকমের একটা ঘর খুব বড় না হলেও সারা বাড়িতে আর কোনো জিনিসপত্র না থাকায় খুব বড় মনে হচ্ছিল। মহিলার পাশে একটা কুপি জ্বলছে, সেটা লাল আলোতে অন্ধকার আরো বেশি মনে হচ্ছিল। আমি মহিলার পাশে বসে তার নার্ভ চেক করতে লাগলাম, কিন্তু কোনো স্পন্দন পেলাম না। হাতে বুকে কোথাও স্পন্দন নেই। ধারণা করলাম যে মারা গেছেন উনি। কথাটা ওনার স্বামীকে বলার জন্য পেছন ফিরব, এমন সময় মহিলা আমার হাত ধরে ফেলল, চিৎকার করে বলতে লাগলো, এরকম দেরি করে আসলেন, আমার জীবনের কি দাম নেই?
বলেই আবার পড়ে গেল। আমি বেশ চমকে উঠলাম, তখনও ভয় পাইনি, কারণ মেডিকেল সায়েন্সে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। অর্থাৎ রোগীর নার্ভ এতটা দুর্বল হয়ে যায় যে অনেক অভিজ্ঞ ডাক্তারও অনেক সময় মৃত ভেবে থাকেন, প্রথম ভাবে মানে সন্দেহ প্রকাশ করেন। আমি তার স্বামীকে পানি আনতে বলার জন্য পিছনে ফিরলাম। এবার আরো অবাক হলাম, কারণ লোকটা সেখানে নেই। ঘুরে আবার মহিলার দিকে ফিরলাম। এবার সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম, কারণ চৌকির ওপরে কিছু নেই, না মহিলা না কুপি। প্রচন্ড ভয় পেয়ে গেলাম আমি, ভীষণভাবে ঘামতে থাকলাম। অন্ধকার রুমের ভেতরে আমি একা লাফ দিয়ে উঠে দাঁড়ালাম, কিন্তু দরজা পর্যন্ত যাওয়ার সাহস হচ্ছে না। এভাবে কতক্ষণ গেল জানি না। হঠাৎ দরজায় কারো আওয়াজ পাওয়া গেল। একজন বয়স্ক লোক হারিকেন হাতে আমাকে জিজ্ঞেস করলেন, এই ঘর তো কেউ আসে না, তুমি এখানে কি করো? একটু আগের ঘটনা আমি তখনও তা আমার মুখে আসছিল না। তিনি আবারও বললেন, আসো তোমাকে দিয়ে আসি। আমি ব্যাগ হাতে চুপচাপ তার পেছন পেছন চলতে লাগলাম। এত রাতে উনিই বা একলা এখানে কি করছেন তা একবারও মনে হয়নি। প্রায় ঘন্টাখানেক হাঁটার পর আমাদের বাড়ি পৌঁছালাম, তবে লোকটা বাড়িতে আসলো না। বাড়ির রাস্তায় পৌঁছে দিয়েই চলে গেল। এই ঘটনার পর আর ফার্মেসিতে বসার মতো সাহস আমার হয়নি, তাই আবার বাইরে চলে যাই। ওই দিন রাতে সেই বৃদ্ধ যদি না আসতো তাহলে কি যে হতো। এখনো সেই মহিলার চিৎকার মনে পড়ে। আমার জীবনের কি কোনো দাম নেই? এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। তো এটাই পাঠিয়েছেন আমাদেরকে সজল, তার বাড়ি কুমিল্লায়। তিনি বর্তমানে কাতারে আছেন এবং আশা করছি সেখানে ভালোই আছেন, এবং এই মুহূর্তে হয়তো আমাদের রেডিও ফুর্তির অ্যাপ দিয়ে তিনি আমাদেরকে এখন শুনছেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি, এবং আশা করছি যে নেক্সট টাইম আপনি আরো পাঠাবেন আপনার ঘটনা। এবং আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি বেশ কিছু মেসেজও চলে আসে। পরবর্তী ঘটনায় যেতে চাই, এবং পরবর্তী ঘটনাটি আমি পড়ে শোনাতে চাই আপনাদেরকে একটু। এবং আমাদের একটা ইমেইল আছে, সেই ইমেইলটা একটু পড়তে চাই। ইমেইলের সব লেখার সব জায়গাগুলো পরিষ্কার না, আমি জানি না পড়তে পারবো কতটুকু, তারপরেও চেষ্টা করছি আমি চেষ্টা করছি যতদূর পড়ে শোনা যায় আপনাদেরকে। তো যাই হোক, যেভাবে ইমেলটি শুরু করেছেন ঠিক সেভাবে আমিও শুরু করছি। তিনি লিখছেন যে আসসালামু আলাইকুম রাসেল ভাই। আচ্ছা, আমি এই ইমেলটার অনেক শব্দই আমি এখানে দেখতে পাচ্ছি না, সুতরাং আমার মনে হয় যে এই ইমেলটা পড়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ আপনাদের ডিস্টার্ব হতে পারে। আমি পরবর্তী ইমেলটায় যাই এবং এই ইমেলটা পরিষ্কার আছে। তো যাই হোক,